ক্লাবের লালচে আলো আর কড়া পারফিউমের গন্ধে বাতাস তখন ভারী হয়ে উঠেছে। আরিয়ান সোফায় হেলান দিয়ে বসে তার গ্লাসে চুমুক দিচ্ছে। তার চোখের শীতলতা যে কাউকে থমকে দেওয়ার জন্য যথেষ্ট। নাতাশা তার শরীরের প্রতিটি বাঘ হিল্লোলিত করে আরিয়ানের উরুর ওপর হাত রাখল। তার আঙুলগুলো খুব ধীর গতিতে আরিয়ানের প্যান্টের কাপড়ের ওপর দিয়ে ওপরের দিকে উঠতে শুরু করল। নাতাশার ড্রেসের ওপরের অংশ এতটাই নামানো যে তার বুকের খাঁজ আরিয়ানের চোখের সামনে স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে। এই হাতটা সরিয়ে নিলে তোমার শরীরের হাড়গুলো আস্ত থাকবে। হাড় ভাঙার চেয়ে আপনার শক্ত হাতের নিচে পিষে মরতে আমার বেশি ভালো লাগবে। মরণের শখ থাকলে অন্য কোথাও যাও। আমার মেজাজ আজ ভালো নেই। আপনার মেজাজ ঠান্ডা করার সব রসদ আমার এই ঠোঁটের ভাঁজে লুকানো আছে। সস্তার শরীর দেখিয়ে আমাকে উত্তেজিত করা যায় না। ওটা দিয়ে অনেককে ভুলিয়েছ হয়তো। সস্তা ভাবছেন? আমার ভেতরের এই আগুন নেভানোর ক্ষমতা কেবল আপনার মতো জানোয়ারের আছে। আমার ভেতরে যে জানোয়ার আছে সে একবার জাগলে তুমি আর আস্ত থাকবে না। আমি তো চাই আপনি আমাকে খুব হিংস্রভাবে ছিঁড়ে ফেলুন, যাতে আমি আর নড়তে না পারি। তোমার এই কামনা তপ্ত চাহনি আমাকে এক ফোঁটাও টলাতে পারছে না। আপনার প্যান্টের ভেতরের ওই টান টান উত্তেজনা কিন্তু অন্য কথা বলছে আরিয়ান। ওটা কেবল শারীরিক বিক্রিয়া, তোমার প্রতি কোনো আকর্ষণ নয়। তবে একবার ভেতরে ঢুকে দেখুন না, আমার ওই তপ্ত গুহায় আপনার সব অহংকার গলে জল হয়ে যাবে। আমার অহংকার অনেক উঁচুতে, তোমার মতো নগ্নিকার সাধ্য নেই সেখানে পৌঁছানোর। নগ্ন হতে আমার 1 সেকেন্ড লাগবে না, যদি আপনি আমাকে আপনার ওই শক্ত শরীরের নিচে নিতে চান। তুমি কি সত্যিই জানো না যে আগুনের সাথে খেললে ছাই হয়ে যেতে হয়? আমি তো চাই আপনার ওই আগুনের লাভা আমার ভেতরে ও গড়ে দিন, আমাকে জ্বালিয়ে দিন। তোমার এই নির্লজ্জতা আমাকে বিরক্ত করছে। এখান থেকে বিদায় হও। বিদায় নেব? আপনার ওই শক্ত হাত দিয়ে আমার গলা টিপে ধরুন না, আমি তো ওই যন্ত্রণাময় সুখটাই চাইছি। আমার হাতের চাপ সহ্য করার ক্ষমতা তোমার ওই নরম শরীরে নেই। একবার চেষ্টা করেই দেখুন না, আমার শরীরের প্রতিটি রন্ধ্র আপনার ওই পুরুষন্ধ্রের ছোঁয়া পাওয়ার জন্য হাহাকার করছে। তোমার এই আর্তনাদ শোনার মতো ধৈর্য বা ইচ্ছে কোনোটি আমার নেই। আরিয়ান যখন নাতাশাকে বার্তা না দিয়ে ক্লাবের অন্য প্রান্তে গিয়ে বসল, নাতাশার কপালে তখন দুশ্চিন্তার ভাঁজ। সে বুঝতে পারছিল এই মাফিয়া ডনকে কাবু করা তার সাধারণ কোনো অপারেশনের মতো সহজ নয়। সে ধীর পায়ে ক্লাবের ওয়াশরুমের দিকে এগিয়ে গেল এবং আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মেকআপ ঠিক করার ছলে ইয়ারপিসে আঙুল রাখল। তার নিঃশ্বাসের গতি তখন বেশ দ্রুত, কারণ মিশনের ব্যর্থতা মানেই বড় কোনো বিপর্যয়। সে খুব নিচু স্বরে যোগাযোগ শুরু করল তার ব্যাকআপ টিমের সাথে, যারা বাইরে ভ্যানে বসে প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষণ করছে। আরিয়ান চৌধুরী মানুষ নয়, আস্ত একটা পাথর। আমার এত ওপেন অফারও অবজ্ঞা করে এড়িয়ে গেল। নাতাশার কথা শেষ হতেই ইয়ারপিসে নয়নের কণ্ঠস্বর ভেসে এলো। নয়ন এই টিমের টেকনিক্যাল এক্সপার্ট। সে ক্লাবের সব সিসিটিভি ক্যামেরার ফিড নাতাশার চোখের সামনে পৌঁছে দিচ্ছিল। নয়নের গলায় কিছুটা তাড়া ছিল, কারণ আরিয়ানের বডিগার্ডরা চারপাশটা খুব কড়া নজরে রাখছে। নয়ন জানত যে নাতাশা ব্যর্থ হলে পুরো টিমের পরিশ্রম বৃথা যাবে। নাতাশা, সময় নষ্ট করো না। ওর ড্রিঙ্কসে কিছু মেশানোর সুযোগ পাচ্ছে না কেন? তোমার শরীরের নেশা যদি ওকে না টলায়, তবে ওষুধের নেশা দাও। ঠিক তখনই সারার কণ্ঠস্বর ইয়ারপিসে যোগ দিল। সারা এই টিমের ফিল্ড এজেন্ট এবং সে নাতাশার পরিস্থিতিটাকে খুব কাছ থেকে অনুভব করতে পারছিল। সারা জানত যে আরিয়ানের মতো পুরুষের কাছে পৌঁছতে হলে কেবল শরীর নয়, বরং এক ধরনের মানসিক পাগলামি দেখাতে হবে যা তাকে প্ররোচিত করবে। সে নাতাশাকে আরও উগ্র হওয়ার পরামর্শ দিচ্ছিল। নাতাশা, সস্তা প্রেমিকা সেজে লাভ নেই। ও এমন একজন যে নারীদের ভোগ করতে ভালোবাসে, কিন্তু নিয়ন্ত্রিত হতে নয়। তুমি ওকে চ্যালেঞ্জ করো, ওর ইগোতে আঘাত করো, আর নিজের নগ্নতা দিয়ে ওকে অন্ধ করে দাও। নাতাশা যখন তার টিমের সদস্যদের সাথে তর্কে জড়াতে যাবে, ঠিক তখনই ইয়ারপিসে এক গম্ভীর আর বজ্রকণ্ঠের আওয়াজ শোনা গেল। অর্ণব, তাদের টিম হেড, যার নির্দেশের বাইরে যাওয়ার সাহস কারোর নেই। অর্ণবের কথায় কোনো আবেগ ছিল না, বরং ছিল এক চরম কর্তৃত্ব যা নাতাশাকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। অর্ণব খুব ভালো করেই জানে যে আরিয়ানকে হাতে না পেলে পুরো মাফিয়া সাম্রাজ্যের গোপন তথ্যগুলো অধরাই থেকে যাবে। নয়ন আর সারা, তোমরা থামো। নাতাশা, শোনো, আমার কোনো অজুহাত শোনার সময় নেই। আরিয়ানকে আজ রাতেই বিছানায় চাই। ও যদি তোমাকে ছেড়ে খেতে চায় তবে তাই হতে দাও।
ওর উপর এমনভাবে চড়াও ও যেন বাধ্য হয় তোমাকে তার বেডরুমে নিয়ে যেতে। অর্ণবের এই নির্দেশ নাতাশার শরীরে এক অন্যরকম শিহরণ জাগিয়ে তুলল। সে বুঝতে পারল তাকে এবার নিজের পেশাদারি খোলস ছেড়ে পুরোপুরি এক চরম কামানতপ্ত নারীর রূপ নিতে হবে। নাতাশা আয়নার দিকে তাকিয়ে নিজের ড্রেসটা বুক থেকে আরও 1 ইঞ্চি নামিয়ে দিল এবং তার ঠোঁটে লিপস্টিকের প্রলেপটা আরও গাঢ় করল। তার চোখে এখন পুলিশের জেদ আর এক আদিম লাস্যময়ী নারীর চাতুর্য মিলেমিশে একাকার। সে জানে অর্ণবকে দেওয়া কথা তাকে রাখতেই হবে। স্যার, আমি ফিরে যাচ্ছি ওর কাছে। ওর এই শীতল পৌরসত্বকে আজ আমি তপ্ত শরীরে গলিয়ে তবেই শান্ত হব। নাতাশা ওয়াশরুম থেকে বেরিয়ে আবার আরিয়ানের টেবিলের দিকে এগিয়ে যেতে লাগল। তার প্রতিটি পদক্ষেপ ছিল অত্যন্ত সুশৃঙ্খল কিন্তু উত্তেজনায় ভরপুর। সে দেখল আরিয়ান একমনে মদ খাচ্ছে আর তার চোখের দৃষ্টি আগের মতোই নিষ্ঠুর। নাতাশা টেবিলের সামনে পৌঁছেই আরিয়ানের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকালো এবং তার ভেতরের সমস্ত নির্লজ্জতা উগড়ে দেওয়ার জন্য নিজেকে তৈরি করে নিল। ইয়ারপিসে তখনও অর্ণবার টিমের বাকিদের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল, যারা রুদ্ধশ্বাসে নাতাশার পরবর্তী চালের অপেক্ষা করছে। মনে রেখো নাতাশা, ওর শার্টের বোতামগুলো আজ তোমার দাঁত দিয়েই খুলতে হবে। গো ফর ইট। নাতাশা টেবিলের সামনে পৌঁছে আরিয়ানের গ্লাসটা কেড়ে নিয়ে নিজের ঠোঁটের ছোঁয়া লাগিয়ে এক চুমুক দিয়ে আবার আরিয়ানের দিকে বাড়িয়ে দিল। সে তার পা দিয়ে আরিয়ানের পায়ের ফাঁকে এক অদ্ভুত শিহরণ তৈরি করল, যা আরিয়ানকে চমকে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। নাতাশার সারা শরীর তখন কামনার আগুনে পুড়ছে, যা দেখে যে কেউ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে বাধ্য। আপনার এই মদ তো ভীষণ তেতো আরিয়ান। চলুন, আমার এই তপ্ত শরীরের রস দিয়ে আপনার মুখটা মিষ্টি করে দেই। মদের গ্লাসের পর গ্লাস শেষ করে আরিয়ানের চোখের মণিদুটো তখন লালচে আভা ধারণ করেছে। নাতাশার ক্রমাগত উস্কানি আর তার শরীরের তপ্ত ঘ্রাণ আরিয়ানের মগজের কোষে কোষে এক ধরনের অদ্ভুত অবসতা তৈরি করছিল। সে এতক্ষণ নিজেকে সামলে রাখলেও নাতাশার নির্লজ্জ চাহনি আর তার পায়ের স্পর্শ আরিয়ানের ভেতরের সুপ্ত জানোয়ারটাকে জাগিয়ে তুলছিল। আরিয়ান তার ভারী হাত দিয়ে নাতাশার কোমর শক্ত করে পেঁচিয়ে ধরল। তার আঙুলগুলো নাতাশার নরম মাংসে দেবে যাচ্ছিল। মেয়ে, তুমি বড্ড বাড়াবাড়ি করছো। জানো কি, আগুনের খুব কাছে গেলে পুড়ে ছাই হয়ে যেতে হয়। নাতাশা এক মায়াবী হাসি হাসল এবং আরিয়ানের কলার ধরে তাকে নিজের আরও কাছে টেনে আনল। তার ইয়ারপিসে তখন অর্ণব আর নয়নের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। তারা প্রতিটি মুহূর্তের আপডেট নিচ্ছে। নাতাশা অনুভব করল আরিয়ানের শরীরের পেশিগুলো এখন টান টান হয়ে উঠেছে। তার কোলনের তীব্র সুবাস নাতাশার মাথাও যেন কিছুটা ঘুরিয়ে দিচ্ছে। আরিয়ান টালমাটাল পায়ে উঠে দাঁড়ালো এবং নাতাশাকে এক হ্যাচকা টানে তার পাঁজাকোলা করে তুলে নিল। তোমার এই অবাধ্য শরীরটাকে আজ আমি নিজের হাতে শাসন করব। চলো, আজ রাতটা তোমার আর আমার হবে। আরিয়ান নাতাশাকে কোলে তুলে নিয়ে ক্লাবের ভিড় ঠেলে বেসমেন্টের দিকে যেতে শুরু করল। নাতাশা আরিয়ানের গলার সাথে ঝুলে রইল এবং খুব কাছ থেকে তাকে দেখার সুযোগ পেল। সে আরিয়ানের সৌন্দর্যে এক মুহূর্তের জন্য বিমোহিত হয়ে পড়ল। আরিয়ানের চওড়া চোয়াল, ধারালো নাক আর তার ঠোঁটের উপর হালকা গোফের রেখা তাকে এক অদ্ভুত পুরুষালী আভিজাত্য দিচ্ছিল। তার গলার রগগুলো উত্তেজনায় ফুলে উঠেছে এবং তার শরীরের প্রতিটি অঙ্গ যেন এক একটা নিখুঁত ভাস্কর্য। নাতাশা মনে মনে ভাবল, এমন একজন মাফিয়াকে কাবু করা যে কোনো নারীর জন্য চরম নেশার মতো। আপনার এই পেশিবহুল বাহুগুলোর নিচে নিজেকে সমর্পণ করতে আমার বড্ড ইচ্ছে করছে আরিয়ান। লিফটে করে নিচে নামার সময় নাতাশা আরিয়ানের ঘাড়ের কাছে নিজের মুখ নিয়ে গিয়ে জোরে শ্বাস নিল। সে দেখল আরিয়ানের গায়ের চামড়া কতটা মসৃণ কিন্তু পাথরের মতো শক্ত। আরিয়ানের সারা শরীর থেকে দামি তামাক আর কড়া মদের একটা মিশ্র গন্ধ বেরোচ্ছিল, যা নাতাশার স্নায়ুগুলোকে অবশ করে দিচ্ছিল। নাতাশা আরিয়ানের শার্টের খোলা বোতাম দিয়ে তার লোমশু বুকটা অনুভব করছিল এবং তার হৃৎস্পন্দনের গতি স্পষ্ট শুনতে পাচ্ছিল। সে বুঝতে পারল নেশার ঘোরে থাকলেও তার শরীরের শক্তি এক বিন্দুও কমেনি। আমার হৃৎপিণ্ডটা আজ বড্ড বেশি লাফাচ্ছে। তোমার ওই কামনার নেশা বুঝি আমার রক্তে মিশে গেছে। বেসমেন্টের করিডোর দিয়ে যাওয়ার সময় নাতাশা আরিয়ানের ঠোঁটের দিকে তাকিয়ে রইল। তার মনে হলো এই শীতল মানুষটার ভেতরেও বুঝি কোনো এক আগ্নেয়গিরি লুকিয়ে আছে, যা আজ রাতে ফেটে পড়তে চলেছে। অর্ণবের কণ্ঠস্বর ইয়ারপিসে ভেসে এলো। কাজ হচ্ছে নাতাশা, ওকে একদম হাতের মুঠে নিয়ে এসো।
নাতাশা তার 2 পা দিয়ে আরিয়ানের কোমর পেঁচিয়ে ধরল, যাতে আরিয়ানের নিয়ন্ত্রণ আরও দ্রুত হারিয়ে যায়। তারা যখন পুল গেমের রুমের দরজার সামনে পৌঁছালো, তখন নাতাশা আরিয়ানের কানে ফিসফিস করে চরম এক প্রলোভনের কথা শোনাল। এই বদ্ধ ঘরের ভেতরে আমি আপনাকে এমন এক স্বর্গ দেখাবো যা আপনি কোনোদিন কল্পনাও করেননি। আরিয়ান লাথি দিয়ে পুল গেম রুমের দরজাটা খুলে ফেলল। ঘরের ভেতরে নীলচে আলোর আবছা আভা ছড়িয়ে আছে, আর ঠিক মাঝখানে রাখা বিশাল পুল টেবিলটাই যেন আজ রাতে তাদের আদিম খেলার প্রধান মঞ্চ হয়ে উঠবে। আরিয়ান নাতাশাকে কোল থেকে নামালো না, বরং তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার নেশাগ্রস্ত চোখের চাহনি ছিল প্রচণ্ড হিংস্র আর ক্ষুধার্ত। নাতাশা বুঝতে পারল শিকার এখন পুরোপুরি তার ফাঁদে, কিন্তু এই বাঘ যখন গর্জে উঠবে তখন নিজেকে সামলানোই হবে তার সবথেকে বড় চ্যালেঞ্জ। আজ এই পুল টেবিলের ওপর তোমার সবটুকু দম্ভ আমি চুরমার করে দেব। আরিয়ান লাথি দিয়ে পুলরুমের দরজাটা বন্ধ করে দিয়েই নাতাশাকে বিশাল পুল টেবিলটার ওপর সজোরে শুইয়ে দিল। নীলচে আলোয় টেবিলের সবুজ মখমলটা আরিয়ানের ছায়ার নিচে ঢাকা পড়ে গেল। আরিয়ানের নেশাগ্রস্ত চোখ দুটো তখন নাতাশার উন্মুক্ত বুক আর ঘামে ভেজা গলার ওপর দিয়ে আদিম ক্ষুধার মতো বিচরণ করছে। নাতাশা যখন আরিয়ানের ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিল, ঠিক সেই মুহূর্তে আরিয়ানের হাতের শক্ত মুঠো তার কবজি দুটো টেবিলের ওপর চেপে ধরল। আরিয়ানের শরীরের তপ্ত উত্তাপ নাতাশার পাতলা ড্রেস ভেদ করে তার ত্বকে বিঁধতে শুরু করলে নাতাশার মস্তিষ্কের সব চিন্তা এক নিমেষে ওলটপালট হয়ে গেল। অনেকক্ষণ ধরে আমাকে খুব জ্বালিয়েছ মেয়ে, এবার আমার পালা তোমাকে ছাই করে দেওয়ার। নাতাশা উত্তর দেওয়ার চেষ্টা করল, কিন্তু আরিয়ানের পুরুষালী শরীরের ঘ্রাণ আর তার পেশিবহুল বুকের চাপ নাতাশার দম বন্ধ করে দিচ্ছিল। সে ভুলে গেল সে একজন পুলিশ অফিসার, ভুলে গেল অর্ণবের কড়া নির্দেশ। আরিয়ানের একটা হাত যখন নাতাশার উরুর গভীর ভাঁজে নিজের অধিকার বসালো, তখন নাতাশার সারা শরীরে বিদ্যুতের মতো এক চরম শিহরণ বয়ে গেল। তার ইয়ারপিসে তখন অর্ণবের কর্কশ আওয়াজ ভেসে আসছে, কিন্তু নাতাশার কাছে সেই শব্দ এখন অনেক দূরের কোনো অস্পষ্ট গুঞ্জনের মতো মনে হচ্ছে। নাতাশা, কি হচ্ছে ওখানে? ও কি কিছু বলছে? আরিয়ানকে ড্রাগস আর অস্ত্রের ডিল নিয়ে জিজ্ঞেস করো। রেসপন্স করো নাতাশা। নাতাশার ঠুট দিয়ে কোনো শব্দ বেরোল না, বরং সে এক অদ্ভুত যন্ত্রণাময় সুখে চোখ বুজে ফেলল। আরিয়ান তার মুখটা নাতাশার গলার খাজে ডুবিয়ে দিয়ে সেখানে নিজের দাঁত বসিয়ে দিল। নাতাশা যন্ত্রণায় নয়, বরং এক আদিম তৃষ্ণায় চিৎকার করে উঠল এবং নিজের পা দুটো আরিয়ানের কোমর শক্ত করে পেঁচিয়ে ধরল। তার শরীরের প্রতিটি কোষ এখন আরিয়ানের ওই শক্ত আর নিষ্ঠুর শরীরের ছোঁয়া পাওয়ার জন্য হাহাকার করছে। নাতাশার হাত দুটো অর্ণবের নির্দেশ পালন না করে আরিয়ানের শার্টের বোতামগুলো ছিঁড়ে ফেলতে শুরু করল। আরিয়ান, আর কথা নয়, আমাকে এখনই শেষ করে দাও। আমার ভিতরে আগুনের লাভা বইছে। আরিয়ান নাতাশার ড্রেসের ওপরের অংশটা এক ঝটকায় নিচে নামিয়ে দিল, আর নীলচে আলোয় নাতাশার ফর্সা শরীরের উন্মুক্ত ভাঁজগুলো হীরের মতো জ্বলজ্বল করে উঠল। আরিয়ান নাতাশার বুকের মাঝখানে নিজের মুখ ঘষতে ঘষতে তার কোমরের বেল্টটা খুলতে শুরু করল। নাতাশা তখন ঘোরের মধ্যে, সে নিজের মিশন থেকে কয়েক আলোকবর্ষ দূরে চলে গেছে। ইয়ারপিসে অর্ণব তখন চিৎকার করছে, তার গলার স্বরে তখন সন্দেহ আর বিরক্তির চূড়ান্ত বহিঃপ্রকাশ। নাতাশা, তুমি কি পাগল হয়ে গেছো? ও কি তোমাকে টাচ করেছে? সিচুয়েশন কন্ট্রোল করো। আমাদের তত চাই, সেক্স নয়। নাতাশা এবার তার ইয়ারপিসটা নিজের কান থেকে খুলে পুল টেবিলের এক কোণায় ছুঁড়ে ফেলে দিল। সে আর কোনো নির্দেশ শুনতে চায় না, সে শুধু চায় এই মুহূর্তে আরিয়ানের দানবীয় পৌরুষের নিচে পিষে যেতে। আরিয়ান নাতাশার 2 পা দুদিকে ছড়িয়ে দিয়ে তার মাঝখানে নিজের জায়গা করে নিল। নাতাশা আরিয়ানের পিঠে নিজের নখ বসিয়ে দিয়ে তাকে আরও গভীরে টেনে নিল এবং তার মুখ দিয়ে কেবল এক আদিম গোঙানি বেরোতে লাগল, যা ঘরটিকে আরও বেশি তপ্ত করে তুলছিল। আজ তোমার কোনো আইন, কোনো দেয়াল তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। নাতাশা আরিয়ানের ঠোঁটের ওপর নিজের ঠোঁট পিষে দিয়ে তার ভেতরের সমস্ত রস শুষে নিতে চাইল। সে ভুলে গেল সে কে। সে এখন কেবল এক তৃষ্ণার্ত নারী, যে তার শিকারী পুরুষের সামনে নিজেকে পুরোপুরি বিলিয়ে দিয়েছে। আরিয়ানের প্রতিটি ধাক্কা আর নাতাশার শরীরের প্রতিটি মোচড় তখন এক নিষিদ্ধ ছন্দে মিশে যাচ্ছিল। অর্ণবদিকে কন্ট্রোল রুমে হেডফোন আছাড় দিয়ে ফেলে দিল, কারণ সে জানত নাতাশা আজ আর পুলিশ অফিসার নেই, সে এখন কেবল আরিয়ানের এক নেশাতুর বন্দিনী। আরও জোরে, আরও গভীরে আমাকে তোমার ভিতরে মিশিয়ে নাও আরিয়ান। আমি শুধু তোমার হতে চাই। পুল টেবিলের ওপর তখন নিস্তব্ধতা।
নীলচে আলোটা আগের মতোই স্থির হয়ে আছে, কিন্তু ঘরের পরিবেশ এখন ভারী আর বিষণ্ণ। নাতাশা যখন চোখ মেলল, তখন তার সারা শরীরে এক অবর্ণনীয় ক্লান্তি আর অবসাদ। সে অনুভব করল তার নগ্ন শরীরে এসির ঠান্ডা বাতাস বিঁধছে। পাশ ফিরে তাকাতেই দেখল আরিয়ান নেই। ঘরটা জনশূন্য, কেবল পড়ে আছে ছেঁড়া ড্রেসের টুকরো আর পুল টেবিলের এক কোণায় পড়ে থাকা তার ইয়ারপিসটা। আরিয়ান কখন তাকে এই অবস্থায় ফেলে চলে গেছে সে টেরও পায়নি। নাতাশা টালমাটাল হয়ে উঠে বসল। তার মনের ভেতর তখন এক তীব্র অনুশোচনা বিষের মতো ছড়িয়ে পড়ছে। আমি কি করে ফেললাম এটা? আমি কি সত্যিই আমার পেশাকে ওই একটা রাতের নেশার কাছে বিক্রি করে দিলাম? নাতাশা দ্রুত নিজের পোশাকগুলো কুড়িয়ে নিয়ে গায়ে জড়িয়ে নিল। তার হাতগুলো কাঁপছিল। আয়নার সামনে গিয়ে নিজের বিধ্বস্ত চেহারাটা দেখে তার নিজের প্রতি ঘৃণা জন্মালো। সে একজন দক্ষ পুলিশ অফিসার হয়েও একজন মাফিয়ার বিছানায় নিজেকে বিলিয়ে দিল, অথচ তার কাছ থেকে কোনো তথ্যই আদায় করতে পারল না। ঠিক সেই মুহূর্তে দরজায় বুটের শব্দ শোনা গেল। নাতাশা চমকে ফিরে তাকালো। দরজায় দাঁড়িয়ে অর্ণব, তার টিমের হেড। অর্ণবের চোখে এখন মায়ার বদলে ধিক্কার আর এক চরম শীতল রাগ। বাহ অফিসার নাতাশা, মিশন তো খুব চমৎকারভাবে শেষ করলেন দেখছি। তথ্য কোথায় আপনার? নাতাশা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার কাছে কোনো জবাব নেই। অর্ণব ধীর পায়ে নাতাশার সামনে এসে দাঁড়ালো এবং পুল টেবিলের ওপর থেকে সেই ইয়ারপিসটা তুলে নিল যা নাতাশা ছুঁড়ে ফেলে দিয়েছিল। অর্ণবের গলার স্বর এখন তীরের মতো ধারালো, যা নাতাশার কলিজায় গিয়ে বিঁধছিল। সে বুঝতে পারছিল অর্ণব সবকিছু শুনেছে এবং দেখেছে। এই গ্লানি মুছে ফেলার কোনো পথ এখন নাতাশার সামনে খোলা নেই। আমাদের কাছে রিপোর্ট আছে, আরিয়ান চৌধুরী ডিল শেষ করে নির্বিঘ্নে বেরিয়ে গেছে যখন আপনি তার বহুদূরে মাতাল হয়েছিলেন। আপনি শুধু ডিপার্টমেন্টকে নয়, নিজেকেও অপমান করেছেন। নাতাশা ফুঁপিয়ে কেঁদে উঠল। সে অর্ণবের চোখের দিকে তাকাতে পারছিল না। অর্ণব তার পকেট থেকে একটা ফাইল বের করে নাতাশার সামনে ছুঁড়ে মারল। নাতাশা জানত এই ফাইলের ভেতর কি আছে। তার দীর্ঘদিনের কেরিয়ার, তার কঠোর পরিশ্রম সব যেন এক মুহূর্তের ভুলে ছাই হয়ে গেল। অর্ণব নাতাশার কাঁধ থেকে কাল্পনিক একটা ব্যাজ সরিয়ে দেওয়ার ভঙ্গি করল। তার চোখে এক বিন্দুও করুণা ছিল না। আপাতত কয়েকদিনের জন্য আপনার সব পাওয়ার কেড়ে নেওয়া হলো। আপনাকে সাসপেন্ড করা হচ্ছে নাতাশা। বাড়ি যান এবং আয়ানের সামনে দাঁড়িয়ে ভাবুন আপনি পুলিশ না কেবলই একজন মাফিয়ার রক্ষিতা। অর্ণব আর এক মুহূর্তও সেখানে দাঁড়াল না। তার চলে যাওয়ার শব্দ বেসমেন্টের দেওয়ালে প্রতিধ্বনিত হতে লাগল। নাতাশা হাঁটু গেড়ে সেই ঠান্ডা মেঝের ওপর বসে পড়ল। তার চোখের জল গড়িয়ে পড়ছে সেই মেঝের ওপর যেখানে কিছুক্ষণ আগেই সে আরিয়ানের সাথে চরম সুখে মত্ত ছিল। আজ তার কাছে নেই কোনো পরিচয়, নেই কোনো সম্মান। কেবল পড়ে আছে একরাশ শূন্যতা আর আরিয়ানের গায়ে সেই কড়া পারফিউমের গন্ধ যা এখনও তার চুলে আর শরীরে লেগে আছে। আমি আরিয়ানের থেকে তথ্য নিতে চেয়েছিলাম, কিন্তু ও আমার থেকে আমার আত্মসম্মানটাই কেড়ে নিয়ে গেল। আরমান চৌধুরীর বিশাল হেডকোয়ার্টার তখন এক থমথমে নীরবতায় ডুবে আছে। মার্বেল পাথরের মেঝেতে নয়ন, সারা আর অর্ণবের অস্থির পদচারণা সেই নীরবতাকে বারবার ভাঙছিল। দেওয়ালের বিশাল ঘড়িতে টিকটিক শব্দ যেন তাদের ব্যর্থতাকে বিদ্রূপ করছিল। আরিয়ান চৌধুরীর চাচা, যিনি নিজেই এই অপারেশনের নেপথ্যে মূল পরিকল্পনাকারী, তার আসার সময় হয়ে এসেছে। সবাই জানে আরমান চৌধুরী কতটা নিষ্ঠুর এবং ক্ষমাহীন। নাতাশার ব্যর্থতা এবং সাসপেনশনের পর এখন পুরো টিমের ভাগ্য ঝুলছে এক অনিশ্চিত সুতোয়। আমার মাথায় এখনো ঢুকছে না নাতাশা এমন কাজটা করলো কিভাবে। আমি সিস্টেম থেকে বারবার সিগন্যাল দিচ্ছিলাম, কিন্তু ও তো একদম হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। নাতাশাকে দোষ দিয়ে লাভ নেই নয়ন। আমরা সবাই আরিয়ানের প্রোফাইল পড়েছিলাম, কিন্তু ও যে ব্যক্তিগতভাবে এতটা ভয়ঙ্কর আর ডিসেপটিভ হবে তা কেউ ভাবেনি। ও শুধু নাতাশাকেই ভোগ করেনি, আমাদের পুরো টিমটাকে অপমান করেছে। অর্ণব জানালার কাছে দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিল। তার চোয়াল শক্ত হয়ে আছে আর কপালে ফুটে উঠেছে রাগের নীল শিরা। সারা আর নলনের কথা শুনে সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার চোখে এখন আগুনের মতো ধিকি ধিকি জ্বালা। সে বুঝতে পারছে আরমান চৌধুরীর সামনে গিয়ে দাঁড়ানো মানে বাঘের গুহায় মাথা ঢোকানো। আরমান তার নিজের ভাইপো আরিয়ানকে কেন ধরতে চায় সেই রহস্য এখনও তাদের কাছে স্পষ্ট নয়, তবে কাজটা যে জীবন মরণের তা সে হাড়ে হাড়ে টের পাচ্ছিল। চুপ করো তোমরা। আরিয়ান চৌধুরী কোনো সাধারণ মাফিয়া নয়, ও একটা সাইকোপ্যাথ। নাতাশা ওর হাতে পুতুল হয়ে গিয়েছিল, কারণ ও জানতো নাতাশার দুর্বল জায়গায় কিভাবে আঘাত করতে হয়।
কিন্তু স্যার আরমান চৌধুরীকে আমরা কি জবাব দেব? উনি তো আমাদের ওপর কোটি কোটি টাকা ইনভেস্ট করেছেন শুধু আরিয়ানের ডিলটা ধরার জন্য। আরমান সাহেব যদি জানতে পারেন যে আমাদের অফিসার তথ্যের বদলে আরিয়ানের বিছানায় রাত কাটিয়েছে, তবে উনি আমাদের কাউকেই আস্ত রাখবেন না। নাতাশাকে সাসপেন্ড করে কি পার পাওয়া যাবে অর্ণব? অর্ণব টেবিলের ওপর রাখা একটা কাঁচের পেপারওয়েট সজোরে মেঝেতে আছাড় মারল। কাঁচটা চুরমার হয়ে চারদিকে ছড়িয়ে পড়ল, ঠিক যেমন তাদের মিশনটা ভেঙে পড়েছে। সারা আর নয়ন চমকে গিয়ে চুপ হয়ে গেল। অর্ণবের দীর্ঘশ্বাস আর ভারী বুটের শব্দ এখন রুমের ভেতর এক আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। বাইরে একটা কালো মার্সিডিজ এসে থামার শব্দ পাওয়া গেল। সবাই বুঝতে পারল বিচারক চলে এসেছেন। আরমান চৌধুরী আসার পর তোমরা কেউ মুখ খুলবে না। যা বলার আমি বলবো। যদি প্রয়োজন হয় নাতাশার সবটুকু দায়ভার আমার কাঁধে নেব। কিন্তু আরিয়ানের ডিলের তথ্য যে আমাদের কাছে নেই, সেটা শোনার পর উনি কি করবেন তা ভাবলেই আমার গা শিউরে উঠছে। স্যার ওই দেখুন, ওনার বডিগার্ডরা করিডোরে চলে এসেছে। আরমান চৌধুরী ঢুকছেন। দরজার বাইরের ভারী বুটের শব্দ আর বডিগার্ডদের সজাগ অবস্থানের আভাস পাওয়া গেল। নয়ন আর সারা একে অপরের দিকে তাকালো। তাদের চোখে স্পষ্ট মৃত্যুভয়। অর্ণব বুক ভরে একটা দীর্ঘশ্বাস নিয়ে নিজেকে শক্ত করল। তারা জানে আরমান চৌধুরী কোনো অজুহাত শোনেন না, তিনি কেবল ফলাফল বোঝেন, আর সেই ফলাফল এখন শূন্য। বিশাল কাঠের দরজাটা ধীরে ধীরে খুলতে শুরু করল এবং ঘরের তাপমাত্রা যেন এক নিমিষেই হিমাঙ্কে নেমে গেল। ঈশ্বর আমাদের সহায় হন, আজ রাতটা মনে হয় আমাদের শেষ রাত। বিশাল কাঠের দরজাটা খুলে যেতেই আরমান চৌধুরী ঘরে প্রবেশ করলেন। তার পরনে কালো ওভারকোট, হাতে দামি চুরুট আর চোখে এক হিমশীতল ক্রূরতা। তাকে দেখামাত্রই নয়ন এবং সারা সোজা হয়ে দাঁড়ালো, কিন্তু তাদের কপালে জমতে থাকা ঘাম গোপন রইল না। আরমান মাঝখানে এসে দাঁড়ালেন এবং ধীরে সুস্থে চুরুটটার ধোঁয়া ছেড়ে টেবিলের চারপাশের মানুষগুলোর দিকে তাকালেন। তার শান্ত থাকাটা ঝড়ের আগের নিস্তব্ধতার মতো আরও বেশি ভীতিজনক মনে হচ্ছিল। তো মিস্টার আরিয়ানের ডিলটা এখন কার কবজায়? নিশ্চয়ই তোমাদের কোনো সেফ হাউসে তথ্যগুলো পৌঁছে গেছে। স্যার, আসলে অফিসার নাতাশা আরিয়ানের খুব কাছে পৌঁছাতে পেরেছিল, কিন্তু শেষ মুহূর্তে আমাদের পরিকল্পনায় একটা বড় বিপর্যয় ঘটে গেছে। আমরা তথ্যগুলো সংগ্রহ করতে পারিনি। আরমান চৌধুরীর চোয়াল শক্ত হয়ে এলো। তিনি হাতের চুরুটটা টেবিলের ওপরেই পিষে দিলেন। তার দীর্ঘদিনের অভিজ্ঞতা তাকে বলছে যে এখানে কেবল কোনো কৌশলগত ভুল হয়নি, বরং পর্দার আড়ালে অন্য কিছু ঘটেছে। তিনি ধীর পায়ে অর্ণবের সামনে গিয়ে দাঁড়ালেন এবং তার চোখের দিকে তীক্ষ্ণভাবে তাকানেন। ঘরের বাতাস তখন এতটাই ভারী হয়ে উঠেছিল যে কারোর নিঃশ্বাস নেওয়ার সাহসটুকুও ছিল না। বিপর্যয় নাকি বিশ্বাসঘাতকতা? আমি নাতাশাকে বেছেছিলাম কারণ সে আমার সেবা করেছিল। আর আর তোমরা বলছো সে একজন মাফিয়ার বিছানার নিচের কর্তব্য ভুলে গেছে? অর্ণব মাথা নিচু করে রইল, কারণ মিথ্যে বলার কোনো সুযোগ আরমান রাখেননি। আরমান কিছুক্ষণ পায়চারি করলেন। তার মস্তিষ্কে তখন নতুন কোনো চাল তৈরি হচ্ছে। তিনি জানতেন আরিয়ানকে ধরতে হলে নাতাশাকেই প্রয়োজন, কারণ নাতাশাই একমাত্র নারী যে আরিয়ানের শরীরের খুব কাছাকাছি পৌঁছতে পেরেছে। রাগ সংবরণ করে তিনি আবার চেয়ারে বসলেন এবং অর্ণবের দিকে তাকিয়ে তার পরবর্তী কমান্ড দিলেন, যা সবাইকে অবাক করে দিল। নাতাশার উপর রাগ করে আমার সময় নষ্ট করার ইচ্ছে নেই। অর্ণব, নাতাশাকে এখনই আমার অফিসে ডেকে পাঠাও। ওর সাসপেনশন অর্ডার তুলে নাও এবং ওকে আবার রিক্রুট করো। কিন্তু স্যার নাতাশা তো মানসিকভাবে এখন পর্যন্ত, ও কি আবার ফিল্ডে নামতে পারবে? তাছাড়া আরিয়ান তো ওকে চিনে ফেলেছে, তারপর কি আর কাজ করা সম্ভব? আরমান চৌধুরী এক রহস্যময় হাসি হাসলেন। তার পরিকল্পনায় নাতাশা এখন আর সাধারণ কোনো পুলিশ অফিসার নয়, বরং আরিয়ানের জন্য রাখা এক বিষাক্ত টোক। তিনি টেবিলের ওপর রাখা একটা ম্যাপ খুলে ধরলেন এবং একটি নির্দিষ্ট জায়গার ওপর আঙুল রাখলেন। অর্ণব নাতাশাকে ফোন করার জন্য নিজের মোবাইলটা হাতে নিল। আরমানের আদেশ অমান্য করার ক্ষমতা কারোরই নেই, এমনকি নাতাশারও না। নাতাশাকে বলো ওর অপরাধ বোধ কাটানোর একটা সুযোগ আমি দিচ্ছি। আরিয়ানকে ধরতে এবার আমরা কোনো ক্লাবে নয় এবং সরাসরি ওর ডেরা হানা দেব। আর নাতাশাই হবে সেই চাবি যা দিয়ে আরিয়ানের দুর্গের দরজা খুলবে। অর্ণব ঘর থেকে বেরিয়ে গিয়ে নাতাশাকে ফোন করল। নাতাশা তখন নিজের অন্ধকার ঘরে একা বসে অতীতের স্মৃতিতে পুড়ছিল। অর্ণবের ফোন পেয়ে যখন সে আরমান চৌধুরীর অফিসের দিকে রওনা দিল, তখন তার মনে কেবল একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল। আরমান চৌধুরী তাকে কেন আবার ফিরে আসতে বললেন?
নাতাশা যখন অফিসের দরজার সামনে এসে পৌঁছল তখন সারা আর নয়ন তাকে সমবেদনার চোখে দেখল, কিন্তু অর্ণবের চোখে ছিল নতুন এক চ্যালেঞ্জ। নাতাশা ধীর পায়ে ভেতরে ঢুকলো। আরমান চৌধুরী তাকে দেখে ইশারায় বসতে বললেন। নাতাশা নিজেকে অপরাধীর মতো মনে করলেও আরমানের চোখের নতুন পরিকল্পনা তাকে আবার উত্তেজিত করে তুলল। আরমান চৌধুরী তাকে একটি ফোল্ডার দিলেন যেখানে আরিয়ানের পরবর্তী মুভমেন্টের সব ডিটেলস আছে। নাতাশা, এবারের মিশনটা অনেক গভীরে। আরিয়ানের ওই পুল গেম রুমের মুহূর্তটা সেফ ট্রেলার ছিল। এবার তোমাকে পুরো সিনেমাটা শেষ করতে হবে, তৈরি হও। আরমান চৌধুরীর অফিসের ভেতর তখন পিন পতন নীরবতা। নাতাশা টেবিলের ওপাশে পাথরের মতো স্থির হয়েছিল, তার চোখে মুখে এখনও গতরাতের সেই বিধ্বংসী গ্লানির ছাপ। আরমান চৌধুরী তার চুরুটের ধোঁয়া ধীরে ধীরে বাতাসে ছেড়ে নাতাশার দিকে এক অদ্ভুত শীতল দৃষ্টিতে তাকালেন। তিনি জানতেন নাতাশা এখন এমন এক মানসিক অবস্থায় আছে যেখানে সে নিজের সম্মান ফিরে পেতে যে কোনো ঝুঁকি নিতে রাজি হবে। অর্ণব, নয়ন আর সারা পেছনে দাঁড়িয়ে এই নতুন এবং ভয়ঙ্কর পরিকল্পনার ছক বোঝার চেষ্টা করছিল। নাতাশা, তুমি তো আরিয়ানের শরীরের খুব গভীরে পৌঁছে গেছিলে। এবার সেই দুর্বলতাকেই আমরা আমাদের অস্ত্র বানাবো। তোমাকে একটা নাটক করতে হবে, ফেক প্রেগনেন্সি। নাতাশা চমকে উঠে আরমানের দিকে তাকালো। তার নিজের কানে বিশ্বাস হচ্ছিল না যে তাকে এমন এক লজ্জাজনক এবং অদ্ভুত প্রস্তাব দেওয়া হচ্ছে। নয়ন আর সারা একে অপরের দিকে তাকালো। তারা বুঝতে পারল এবার জালিয়াতির মাত্রা কতটা উঁচুতে নিয়ে যেতে হবে। নয়নকে নির্দেশ দেওয়া হলো যাতে সে আরিয়ানের পার্সোনাল ডেটাবেসে ঢুকে নাতাশার মেডিকেল রিপোর্টগুলো এমনভাবে সাজায় যেন আরিয়ানের মনে কোনো সন্দেহ না থাকে। স্যার, আমি জাল রিপোর্ট, আলস্টোগ্রাম কপি আর ক্লিনিকের অ্যাপার্টমেন্টের সব অলরেডি এমনভাবে ফিক্সড করে দেব যে হারিয়ানের সিকিউরিটি টিম চাইলেও কোনো খোঁজ খুঁজে পাবে না। আর আমি নাতাশাকে এমন কিছু ইনজেকশন দেব যাতে ওর চেহারায় সকালের অসুস্থতা আর হরমোনাল চেঞ্জের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। আরিয়ানকে বিশ্বাস করতেই হবে যে ওই এক রাতের ভুল এখন এক নতুন প্রাণে জন্ম দিচ্ছে। নাতাশা যখন ভাবছিল এই নাটকের মাধ্যমে হয়তো সে আরিয়ানের থেকে কোনো গোপন তথ্য বা দলিলের সই নিতে পারবে, ঠিক তখনই আরমান চৌধুরী তার আসল উদ্দেশ্য প্রকাশ করলেন। আরমানের গলা থেকে তখন বেরোচ্ছিল হাড় হিম করা এক আদেশ। তার চোখে কোনো মমতা নেই কোনো পারিবারিক টান। তিনি আরিয়ান চৌধুরীকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে তার বিশাল সাম্রাজ্যের একচ্ছত্র মালিক হতে চান। নাতাশার হাতে তিনি একটি ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী ডিজিটাল পিস্তল এগিয়ে দিলেন। এবার কোনো তথ্য নয় নাতাশা, এবার আরিয়ান চৌধুরী প্রাণ চাই। যখন ও তোমার প্রেগনেন্সির কথা শুনে আবেগপ্রবণ হয়ে তোমার কাছে টানবে, ঠিক তখনই ও হৃৎপিণ্ডে ঝাঁঝরা করে দেবে। অর্ণব পাংশুটে মুখে নাতাশার দিকে তাকালো। সে জানত এটা কোনো পুলিশ মিশন নয়, এটা একটা ঠান্ডা মাথার খুন। কিন্তু আরমান চৌধুরীর হুকুম অমান্য করার ক্ষমতা এখন কারোর নেই। নাতাশা পিস্তলটা হাতে নিল, তার আঙ্গুলগুলো কাঁপছিল। সে কি সত্যিই পারবে সেই মানুষটাকে মারতে যার স্পর্শে সে কয়েক ঘন্টা আগেই নিজের অস্তিত্ব হারিয়েছিল? আরিয়ানের সেই নেশাতুর চোখ আর তপ্ত নিঃশ্বাসের কথা মনে পড়তেই নাতাশার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। স্যার, কাজটা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ। আরিয়ান যদি একবার বুঝতে পারে এটা নাটক, তবে নাতাশা ওখান থেকে জীবন্ত ফিরতে পারবে না। সেই ঝুঁকি নাতাশা নেবে। ও নিজের সম্মান হারিয়েছে, এখন রক্তের বিনিময়ে সেই সম্মান ফিরে পেতে হবে নাতাশা। আরিয়ানের ওই পৈশাচিক শরীরের জোর জবরদস্তি ওপর তোমার সন্তান সম্ভব হওয়ার নাটক হবে তোমার সেরা অভিনয়। যখন ও তোমার পেটে কান রাখবে সন্তানের শব্দ শোনার জন্য, তখন তুমি ওর মাথায় গুলি করবে। নাতাশা পিস্তলটা নিজের ব্যাগে ভরে নিল। তার চোখে এখন অনুশোচনার বদলে এক অস্থির জেদ কাজ করছে। সে জানে এই মিশনে হয়তো তার নিজেরও মৃত্যু লুকিয়ে আছে, কিন্তু আরমান চৌধুরীর এই ভয়ঙ্কর প্রতিশোধের নেশায় সে এখন এক লক্ষ্যভ্রষ্ট তীরের মতো। সারা আর নয়ন তাকে নিয়ে বেরিয়ে গেল চূড়ান্ত প্রস্তুতির জন্য। অর্ণব শুধু দীর্ঘশ্বাস ফেলে জানালার বাইরে তাকিয়ে রইল, যেখানে এক আসন্ন ঝড়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। আমি তৈরি স্যার। আরিয়ানের যে পৌরষ আমাকে কাল রাতে পঙ্গু করে দিয়েছিল, আজ আমার সেই নারীত্বই ওকে কবরে পাঠাবে।
চৌধুরী ম্যানশনের বিশাল ডাইনিং রুমটি আজ এক গুমোট নিস্তব্ধতায় আচ্ছন্ন। ঝাড় লণ্ঠনের আলোয় রাজকীয় টেবিলটি নানা পদের খাবারে সাজানো থাকলেও সেখানে কোনো আনন্দের লেশ মাত্র নেই। আরিয়ান খুব শান্তভাবে তার ডিনার শেষ করার চেষ্টা করছিল, কিন্তু তার বাবার গম্ভীর মুখভঙ্গি তাকে জানান দিচ্ছিল যে আজ কোনো বড় ঝড় আসতে চলেছে। আফরোজা চৌধুরী পাশে বসে চিন্তিত মনে ছেলের পাতে খাবার তুলে দিচ্ছেন। তার চোখে মুখে এক ধরনের অসহায় আতঙ্ক ফুটে উঠেছে। আদনান চৌধুরী তার মদের গ্লাসে শেষ চুমুক দিয়ে টিস্যু দিয়ে মুখ মুছলেন এবং সরাসরি আরিয়ানের চোখের দিকে তাকালেন। অরিয়ন, আমি তোমার এঙ্গেজমেন্টের সব ঠিক করে ফেলেছি। আসিফ রহমানের মেয়ে আয়লার সাথে আগামী মাসেই অনুষ্ঠান হবে। আরিয়ান তার হাতের ছুরি কাটা চামচটা প্লেটের উপর মৃদু শব্দে নামিয়ে রাখল। তার চোখে সেই চেনা শীতলতার অবজ্ঞা ফিরে এসেছে, যা সে বাইরের জগতের জন্য জমিয়ে রাখে। আসিফ রহমান আরমানের ব্যবসায়িক প্রতিপক্ষ হলেও আদনান চৌধুরী চাচ্ছেন এই বিয়ের মাধ্যমে তাদের দুই মাফিয়া সাম্রাজ্যকে এক করে নিতে। কিন্তু আরিয়ানের কাছে কোনো নারী মানেই কেবল এক রাতের তৃষ্ণা, সেখানে কোনো বন্ধনের জায়গা নেই। বিশেষ করে আসিফ রহমানের মতো ধূর্ত মানুষের মেয়ের সাথে ঘর বাঁধায় চিন্তা তাকে বিরক্ত করছিল। আমি আমার বিয়ের ব্যাপারে কারো কোনো হস্তক্ষেপ পছন্দ করি না বাবা, বিশেষ করে রাজনৈতিক কোনো ডিলের জন্য তো নয়ই। আরিয়ান বাবা, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো। আয়লা খুব সুন্দরী আর মার্জিত মেয়ে। তোর জীবনে স্থিতি আসা দরকার। আফরোজা চৌধুরীর কণ্ঠে মিনতি থাকলেও আরিয়ানের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে চাইল, কিন্তু আদনান চৌধুরীর গলার স্বর তাকে থমকে দিল। আদনান আজ যেন স্থির সিদ্ধান্ত নিয়েই টেবিলে বসেছেন। তিনি জানেন আরিয়ানকে কবজা করতে হলে তাকে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিতে হবে। চৌধুরী ম্যানশনের চারপাশের বডিগার্ডদের সজাগ উপস্থিতি আর আদনানের হাতের ইশারা জানান দিচ্ছিল যে এই আদেশ অমান্য করা আরিয়ানের পক্ষে সম্ভব নয়। এটা কোনো অনুরোধ নয় আরিয়ান, এটা আমার হুকুম। আসিফ রহমানের সাথে আমাদের এই ডিলটা না হলে আরমান আমাদের ব্যবসায় বড়সড় ধস নামবে। তুমি কি চাও আমাদের পুরো সাম্রাজ্য ধ্বংস হয়ে যাক? আরিয়ান দাঁতে দাঁত চেপে নিজের ক্ষোভ নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। সে জানে তার বাবা ব্যবসার খাতিরে যে কোনো কিছু করতে পারেন। আদনান চৌধুরীর এই জেদ তাকে এক অদৃশ্য জালে বন্দী করে ফেলেছে। আরিয়ান তার বাবার একদম চোখের ওপর নিজের দৃষ্টি স্থির রাখল, যেখানে ঘৃণা আর নিরুপায় ভাব মিলেমিশে একাকার। টেবিলের ওপর রাখা দামি কাঁচের গ্লাসটা সে এক ঝটকায় হাতে তুলে নিল। তার আঙুলের চাপে কাঁচটা যেন এখনই চুরমার হয়ে যাবে। সাম্রাজ্য বাঁচাতে যদি আমাকে বলি দিতে হয় তবে মনে রাখবেন, আমি এই বিয়ের পরিণতি খুব একটা সুখকর হতে দেব না। আদনান চৌধুরী এক কুটিল হাসি হাসলেন। তিনি জানতেন আরিয়ান শেষ পর্যন্ত তার কথার বাইরে যেতে পারবে না। আফরোজা চৌধুরী ছেলের অস্থিরতা দেখে তার হাতটা চেপে ধরলেন, কিন্তু আরিয়ান সেই হাত ছাড়িয়ে নিয়ে এক পা দুপা করে ডাইনিং রুম থেকে বেরিয়ে যেতে লাগল। তার প্রতিটি পদক্ষেপ ছিল প্রতিশোধের নেশায় মত্ত। পেছনে ডাইনিং টেবিলের উপর আদনান চৌধুরী তার বিজয়ের হাসি হাসছিলেন, আর আরিয়ান মনে মনে ভাবছিল কিভাবে এই বন্দি দশা থেকে বেরিয়ে আসা যায়। আগামীকাল সকালে আসিফের পরিবার আসবে। তুমি যেন বাড়ির বাইরে না যাও সেটা খেয়াল রেখো। আরিয়ান করিডোর দিয়ে যাওয়ার সময় তার ব্যক্তিগত বডিগার্ডদের দিকে এমনভাবে তাকালো যেন সে এখনই কাউকে খুন করতে পারে। সে নিজের ঘরে ঢুকে সজোরে দরজাটা বন্ধ করে দিল। তার মনে তখন এক অদ্ভুত অস্থিরতা। একদিকে বাবার চাপিয়ে দেওয়া বিয়ে, আর অন্যদিকে গতরাতের সেই মহিষময়ী নাতাশা, যার ছোঁয়া এখনও তার শরীরে লেগে আছে। সে জানে না যে নাতাশা খুব শীঘ্রই এক ভয়ঙ্কর নাটকের ডালি সাজিয়ে এই ম্যানশনের দরজায় কড়া নাড়তে চলেছে। গতরাতের সেই উন্মাতাল স্মৃতির রেশ আরিয়ানকে কিছুতেই স্বাভাবিক হতে দিচ্ছিল না। সে নিজের বিশাল বেডরুমে ঢুকে দরজাটা সজোরে আটকে দিল। তার কানে তখনও সেই রহস্যময়ী মেয়েটির উত্তেজিত আর্তনাদ বাজছে। আরিয়ান নিজের শার্টের বোতামগুলো একে একে খুলতে শুরু করল এবং আয়নার সামনে গিয়ে দাঁড়াল। তার পেশিবহুল শরীরের ওপর তখনও নাতাশার নখের আঁচড়গুলো হালকা লালচে হয়ে ফুটে আছে। সে একটি দীর্ঘশ্বাস ফেলে বাথরুমে ঢুকে শাওয়ারটা ছেড়ে দিল। বরফ শীতল জল যখন তার চওড়া কাঁধে আর বুকের ওপর দিয়ে গড়িয়ে পড়ছিল, তখন আরিয়ানের মগজে কেবল নাতাশার সেই নেশাতুর চোখের চাহনি বারবার ভেসে উঠছিল। অদ্ভুত এক মাদকতা ছিল মেয়েটার শরীরে, যার নামটাও আজ আমার জানা নেই। আরিয়ান শাওয়ার শেষ করে বেরিয়ে এলো। তার সুঠাম দেহ থেকে তখনও জলের ফোঁটাগুলো টুপটুপ করে ঝরছে। সে কোমরে একটি সাদা তাওয়ালে জড়িয়ে বারান্দায় গিয়ে দাঁড়াল।
তার ভেজা চুলগুলো কপালে এসে পড়েছে, যা তাকে আরও বেশি বন্য আর আকর্ষণীয় করে তুলছিল। রাতের অন্ধকার আকাশ আর শহরের আলো তার চোখের শীতলতাকে যেন আরও গভীর করে দিয়েছিল। সে ড্রয়ার থেকে একটি দামি সিগারেট বের করে জ্বালালো এবং ধীরে সুস্থে ধোঁয়া ছাড়তে শুরু করল। আরিয়ানের ঠোঁটের কোণে তখন এক বাঁকা হাসি ফুটে উঠল, যখন সে মনে করল কিভাবে সেই মেয়েটি তার সাথে পিষে যাওয়ার জন্য হাহাকার করছিল। ও কি সত্যিই আমাকে ভালোবেসেছিল, নাকি ওটা কেবলই ওর শরীরের চরম কোনো ক্ষুধার বহিঃপ্রকাশ ছিল? আরিয়ান সিগারেটে এক লম্বা টান দিয়ে নাতাশার সৌন্দর্যের কথা ভাবতে লাগলো। সেই পুল টেবিলের ওপর নীল আলোয় নাতাশার ফর্সা শরীরটা যেন কোনো গ্রিক দেবীর মূর্তির মতো নিখুঁত লাগছিল। নাতাশার ড্রেসের নিচে লুকানো সেই উত্তাল ভাঁজগুলো আর তার শরীরের প্রতিটি মোচড় আরিয়ানের রক্তে তখনও দোলা দিচ্ছিল। সে মনে করল নাতাশার সেই তপ্ত নিঃশ্বাস আর তার ভিজে ঠোঁটের স্বাদ, যা আরিয়ানকে তার জীবনের সবটুকু সংযম ভুলিয়ে দিয়েছিল। নাতাশার গলার ওই ছোট তিলটা আর তার বুকের সেই উন্মুক্ত খাজ আরিয়ানের কল্পনায় বারবার এক নিষিদ্ধ আগুনের জন্ম দিচ্ছিল। সচরাচর কোনো মেয়ে আমার মগজে এতক্ষণ রাজত্ব করতে পারে না, কিন্তু ও যেন আলাদা কোনো ধাতুতে গড়া। আরিয়ান বারান্দার রেলিংটা শক্ত করে ধরল, তার হাতের রগগুলো উত্তেজনায় ফুলে উঠল যখন সে সেই মুহূর্তটির কথা ভাবল যখন নাতাশা তার দুই পা দিয়ে আরিয়ানের কোমর পেঁচিয়ে ধরেছিল। নাতাশার শরীরের সেই আদিম সুবাস আরিয়ানের ঘ্রাণেন্দ্রিয়তে এখনও লেগে আছে। সে নিজেকে বারবার প্রশ্ন করছিল, কে ছিল সেই মেয়েটি? কেন সে নিজেকে ওভাবে উজাড় করে দিল? আরিয়ানের মতো একজন নিষ্ঠুর মাফিয়ার হৃদয়ে এক নামহীন নারীর প্রতি এই অদ্ভুত টান তাকে নিজের অজান্তেই বিচলিত করে তুলছিল। সিগারেটের ছাইটা সে নিচে ফেলে দিল এবং অন্ধকারের দিকে তাকিয়ে এক অস্পষ্ট প্রতিজ্ঞা করল। যেখানেই থাকো তুমি, আমি তোমাকে খুঁজে বের করবই। আমাদের খেলাটা এখনো শেষ হয়নি। আরিয়ান আবার নিজের বিছানার দিকে এগিয়ে গেল। ঘরের এসির ঠান্ডা বাতাস তার টাওয়েল পরা শরীরে শিরশিরানি ধরিয়ে দিচ্ছিল। সে বিছানায় গা এলিয়ে দিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। নাতাশার সেই উত্তেজিত ডায়লগগুলো, আমাকে শেষ করে দাও আরিয়ান, তার কানে প্রতিধ্বনিত হতে লাগলো। আরিয়ান জানত না যে সেই সৌন্দর্য আর কামনার মূর্তি প্রতীকটি আসলে তাকে শেষ করার এক মরণপন্ন পরিকল্পনা নিয়ে তার খুব কাছেই ওত পেতে আছে। অন্ধকার রাতটা যেন তাদের দুজনের এক অসমাপ্ত আর ভয়ঙ্কর পরিণতির অপেক্ষা করছিল। আজ রাতেও আমার আঙুলগুলো তোমার ওই নরম শরীরে বিচরণ করার জন্য বড্ড বেশি ছটফট করছে। চৌধুরী ম্যানশন আজ আলোর রোশনাইয়ে ঝলমল করছে। দামি ঝাড়লণ্ঠনের আলোয় হীরের দুতি ছড়াচ্ছে হবু কনে আয়লার গয়নাগুলো। চারিদিকে শহরের নামি দামি মাফিয়া ডন আর বিজনেস টাইকুনদের ভিড়। আদনান চৌধুরী তার ব্যবসায়িক পার্টনার আসিফ রহমানের সাথে হাত মিলিয়ে বিজয়ের হাসি হাসছেন। আরিয়ান আজ এক কুচকুচে কালো স্যুটে নিজেকে মুড়ে রেখেছে, কিন্তু তার চেহারায় কোনো আনন্দের ছাপ নেই। তার চোখে সেই একই শীতলতা যা চারপাশের উৎসবকে বারবার অগ্রাহ্য করছিল। আয়লা তার পাশে দাঁড়িয়ে লাজুক হাসছে, কিন্তু আরিয়ানের মগজে তখনও 1 মাস আগের সেই নামহীন মেয়েটির স্পর্শ আর আর্তনাদ তীরের মতো বিঁধছে। আরিয়ান, আসিফ সাহেবের দিকে তাকিয়ে একটু হাসো। আজ তোমাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। আরিয়ান কোনো উত্তর দিল না, শুধু তার বাবার দিকে একবার অগ্নিদৃষ্টিতে তাকিয়ে গ্লাসের বাকি মদটুকু এক চুমুকে শেষ করল। আসিফ রহমান আরিয়ানের কাঁধে হাত রেখে তার আভিজাত্যের প্রশংসা করছিলেন, কিন্তু আরিয়ানের মনে হচ্ছিল তার গলায় কেউ যেন ফাঁসির দড়ি পরাতে এগিয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে মাইকে ঘোষণা করা হলো আংটি বদলের অনুষ্ঠানের। আরিয়ান আর আয়লাকে মঞ্চের ঠিক মাঝখানে নিয়ে আসা হলো। চারিদিকে হাততালির শব্দে কান পাতা দেয়, কিন্তু আরিয়ানের ভেতরটা তখন এক অদ্ভুত অস্থিরতায় খাঁ খাঁ করছিল। আরিয়ান বাবা, এবার আইলার হাতে আংটিটা পরিয়ে দাও। আমাদের দুই পরিবার আজ এক হয়ে যাক। আরিয়ান খুব ধীরে পকেট থেকে সেই বহুমূল্য আংটিটা বের করল। আয়লা তার হাতটা এগিয়ে দিল। আরিয়ানের আঙুলগুলো যখন আয়লার বরফ শীতল আঙুলের কাছে পৌঁছল, ঠিক সেই মুহূর্তেই তার হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে মনে মনে ভাবছিল সেই মেয়েটির কথা, যার তপ্ত শরীর আর বন্য কামনায় সে একদিন নিজেকে হারিয়েছিল। আরিয়ান যখন আংটিটা আয়লার আঙুলে ঢোকাতে যাবে, ঠিক সেই মুহূর্তে হলের বিশাল দরজাটা সজোরে খুলে গেল এবং একজন বডিগার্ড হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকে পড়ল। স্যার, মাফ করবেন স্যার, কিন্তু বাইরে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। একজন মহিলা ভেতরে ঢোকার জন্য গেটে তোলপাড় করছেন।
আদনান চৌধুরী রাগে ফেটে পড়লেন। এমন এক শুভ মুহূর্তে এই উটকো ঝামেলা তার প্রেস্টিজে আঘাত করছিল। তিনি বডিগার্ডের দিকে তেড়ে গেলেন এবং তার কলার চেপে ধরলেন। পুরো হলের মানুষ তখন শান্ত হয়ে এই ড্রামাটিক দৃশ্য দেখছিল। আরিয়ান আংটি ধরা অবস্থায় পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার ভেতরে যেন কেউ ফিসফিস করে বলে উঠল, সে ফিরে এসেছে। বডিগার্ড ভয়ে কাঁপতে কাঁপতে যা বলল তা শুনে হলের প্রতিটি মানুষের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। স্যার, ওই মহিলা দাবি করছেন যে উনি আরিয়ান চৌধুরী সন্তানের মা হতে চলেছেন। উনি বলছেন ওনার পেটে আরিয়ান সাহেবের সন্তান বড় হচ্ছে। হলের ভেতর পিনপতন নীরবতা নেমে এলো। আয়লা এক ঝটকায় তার হাত সরিয়ে নিল এবং তার চোখে জল টলমল করতে লাগল। আদনান চৌধুরীর হাতের গ্লাসটা মেঝেতে পড়ে চুরমার হয়ে গেল। আরিয়ান ধীরে ধীরে ঘুরে দরজার দিকে তাকালো। তার ঠোঁটের কোণে এক অদ্ভুত অন্ধকার হাসি ফুটে উঠল, যা কেউ খেয়াল করল না। সে জানত যার জন্য সে 1 মাস ধরে অপেক্ষা করছিল সে শেষ পর্যন্ত তার ডেরায় হানা দিয়েছে। আসিফ রহমানের মুখ অপমানে লাল হয়ে উঠল এবং তিনি গর্জাতে শুরু করলেন। আদনান চৌধুরী, এসব কি শুনছি? আপনার ছেলে কি তবে আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে? ঠিক তখনই হলের প্রবেশপথে নাতাশা এসে দাঁড়ালো। 1 মাস আগে সেই উগ্র রূপ নেই। এখন তার চোখে মুখে এক ধরনের শ্রান্ত ভাব এবং করুণা মাখানো জেদ। তার ঢিলেঢালা পোশাকের নিচে সে খুব সন্তর্পণে নিজের পিঠে হাত দিয়ে এক করুণ আর্তনাদ করল, যা হলের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হল। নাতাশা সরাসরি আরিয়ানের চোখের দিকে তাকালো, যেখানে আজ কোনো মাফিয়া ডনের দম্ভ নেই, আছে কেবল এক গভীর রহস্যের টান। আরিয়ান, আপনি কি ভেবেছিলেন আমাকে ফেলে দিয়ে অন্য কাউকে নিয়ে ঘর বাঁধবেন? আপনার এই বাচ্চার দায়ভার কে নেবে আরিয়ান? আরিয়ানের হাত থেকে হীরের আংটিটা টাইলসের মেঝেতে পড়ে এক অদ্ভুত ধাতব শব্দ তুলে গড়িয়ে গেল। পুরো হলরুম তখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। আসিফ রহমান রাগে কাঁপতে কাঁপতে আয়লার হাত ধরে এক হ্যাঁচকা টানে মঞ্চ থেকে নামিয়ে আনলেন। আয়লার চোখের জল তখন তার দামি মেকআপ ধুয়ে দিচ্ছে, কিন্তু আসিফের চোখে কেবল প্রতিহিংসার আগুন। আদনান চৌধুরী দিশেহারা হয়ে আসিফ রহমানের পিছু পিছু ছুটলেন, তাকে শান্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলেন। অন্যদিকে আফরোজা চৌধুরী নাতাশার সামনে এসে দাঁড়ালেন। তার চোখে তখন একাধারে ঘৃণা আর তীব্র কৌতূহল। তিনি নাতাশাকে আগাগোড়া পর্যবেক্ষণ করে এক কঠোর জেরা শুরু করলেন। তুমি কি জানো কার বাড়ির দরজায় দাঁড়িয়ে এই নোংরা নাটক করছো মেয়ে? আরিয়ানের ওপর এই কলঙ্ক দেওয়ার সাহস তোমাকে কে দিল? নাতাশা কোনো উত্তর দিল না। সে কেবল যন্ত্রণাকাতর চোখে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে তখন জল গড়িয়ে পড়ছে, যা দেখে যে কেউ বিশ্বাস করতে বাধ্য হবে যে সে সত্যিই প্রতারিত। আফরোজা যখন নাতাশার হাত চেপে ধরে তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার উপক্রম করছিলেন, ঠিক তখনই আরিয়ানের গম্ভীর কণ্ঠস্বর সবাইকে থামিয়ে দিল। আরিয়ান ধীর পায়ে নাতাশার সামনে এসে দাঁড়াল। তার উপস্থিতি এতটাই প্রভাবশালী যে মুহূর্তের মধ্যে চারপাশের চিৎকার আর কোলাহল স্থিমিত হয়ে গেল। আরিয়ান নাতাশার খুব কাছে ঝুঁকে পড়ল। তার নিঃশ্বাস নাতাশার চুলে আছড়ে পড়ছে। মা, ওকে ছেড়ে দাও, আমি এর বিচার নিজে করব। আফরোজা চৌধুরী কিছুটা পিছিয়ে গেলেন। আরিয়ান নাতাশার দুটি কাঁধ শক্ত করে ধরে তাকে নিজের চোখের একদম সামনে নিয়ে এলো। আরিয়ানের চোখে এখন সেই মাফিয়া সুলভ নিষ্ঠুরতা নেই, আছে কেবল এক গভীর রহস্য উন্মোচনের তৃষ্ণা। সে নাতাশার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে তার হৃৎস্পন্দনের গতি অনুভব করার চেষ্টা করছিল। নাতাশা অনুভব করল আরিয়ানের হাতের আঙুলগুলো তার চামড়ায় দেবে যাচ্ছে, যা তাকে 1 মাস আগের সেই কামনাতপ্ত রাতের কথা মনে করিয়ে দিচ্ছিল। আরিয়ানের গলার স্বর এখন তীরের মতো তীক্ষ্ণ আর শীতল। সেই রাতের কথা আমার স্পষ্ট মনে আছে মেয়ে, কিন্তু তুমি কি সত্যি আমার রক্ত নিজের ভেতরে বইছো, নাকি এটা কোনো বড় খেলায় জেতার সস্তা চাল? সত্যিটা বলো। নাতাশা আরিয়ানের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকালো। সে জানত আরিয়ান চৌধুরীর চোখের দিকে তাকিয়ে মিথ্যে বলা কতটা কঠিন, কিন্তু তার উপর এখন আরমান চৌধুরীর আদেশ আর নিজের সম্মান ফিরে পাওয়ার জেদ সাওয়ার হয়ে আছে। সে আরিয়ানের হাত দুটো নিজের পেটের উপর জোর করে চেপে ধরল। আরিয়ান অনুভব করল নাতাশার শরীর কাঁপছে, আর তার চোখের জল সরাসরি আরিয়ানের হাতের উপর টুপটুপ করে পড়ল। নাতাশার প্রতিটি শব্দ তখন যেন এক একটি আগুনের গোলা হয়ে আরিয়ানের কানে বাজছিল। আপনার কি মনে হয় আরিয়ান, আমি কি আপনার মতো একজন জানোয়ারের সামনে দাঁড়িয়ে নিজের ইজ্জত এইভাবে নিলাম করতে আসতাম যদি এটা সত্যি না হতো? আপনার সন্তান এখন আমার ভেতরে তিলে তিলে বড় হচ্ছে। নাম কি তোমার মেয়ে? না, নাতাশা হেমাত। আরিয়ান নাতাশার চোখের মনির ভেতরে সত্যতা খোঁজার চেষ্টা করছিল। সে দেখল নাতাশার চোখে এক অদ্ভুত কাঠিন্য আর অসহায়তার মিশ্রণ। আরিয়ান মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল।
তার মনে হলো এই মেয়েটি হয়তো সত্যি তার জীবনের কোনো বিরাট সত্য সামনে নিয়ে এসেছে। চারপাশের মানুষজন আর তার বাবার চিৎকার তখন আরিয়ানের কাছে অস্পষ্ট হয়ে এলো। আরিয়ান নাতাশাকে আরও কাছে টেনে নিল এবং তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে খুব নিচু স্বরে এক চরম পরিণতির কথা শোনালো, যা নাতাশার বুকেও কাঁপন ধরিয়ে দিল। যদি এটা সত্যি হয় তবে তুমি এই প্রাসাদের রানী হবে, কিন্তু যদি এটা মিথ্যে হয় নাতাশা, তবে তোমার মৃত্যু হবে আমার নিজের এই হাত দুটো দিয়ে। তৈরি তো তুমি? আরিয়ানের মুখে স্বীকৃতির কথা শুনে পুরো হল রুমে যেন বজ্রপাত হলো। আদনান চৌধুরী নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি তেড়ে এসে আরিয়ানের সামনে দাঁড়ালেন, তার দু চোখ দিয়ে যেন আগুনের হলকা বেরোচ্ছে। আসিফ রহমান ততক্ষণে আয়লাকে নিয়ে ম্যানশন ছেড়ে বেরিয়ে গেছেন, আর এই বিশাল ব্যবসায়িক ক্ষতি আদনানকে উন্মাদ করে দিচ্ছিল। আফরোজা চৌধুরী পাশে দাঁড়িয়ে নাতাশার দিকে এমনভাবে তাকাচ্ছিলেন যেন তিনি তাকে জ্যান্ত পুড়িয়ে মারবেন, কিন্তু আরিয়ান আজ কোনো যুক্তি বা কোনো বাধার তোয়াক্কা করার মুডে নেই। আরিয়ান, তুমি কি পাগল হয়ে গেছে? একটা নিচু বংশের রাস্তার মেয়েকে আমাদের চৌধুরী বংশের মর্যাদা দেবে? আমি এই বিয়ে সন্তান কোনো কিছুই মানি না। আরিয়ান তার বাবার দিকে ফিরেও তাকালো না। সে নাতাশার হাতটা নিজের শক্ত মুঠোর ভেতর আরও শক্ত করে চেপে ধরল। নাতাশা অনুভব করল আরিয়ানের হাতের তালুর সেই পরিচিত উষ্ণতা। সে মনে মনে ভাবছিল, এই মানুষটা কি সত্যিই তাকে এতটাই গুরুত্ব দিচ্ছে, নাকি এটা কেবল তার বাবার জেদের বিরুদ্ধে এক চরম বিদ্রোহ। আরিয়ানের চোয়াল শক্ত হয়ে আছে। সে এক ঝটকায় তার ব্যক্তিগত বডিগার্ডকে ইশারা করল। আমাদের পারিবারিক সম্মান রক্ষায় আমার রক্তকে আমি রাস্তায় ছুঁড়ে ফেলতে পারি না বাবা। তোমরা না মানলেও এই মেয়েটি এখন আমার সন্তানের মা। এক সেকেন্ড দেরি না করে আরিয়ান তার কমান্ডিং ভয়েসে নির্দেশ দিল। কাজী সাহেবকে এখনই ভেতরে নিয়ে এসো। হলের ভেতরে সবার গুঞ্জন আর আদনান চৌধুরীর চিৎকার ছাপিয়ে কাজী সাহেব যখন সামনে এসে দাঁড়ালেন, তখন পুরো ম্যানশনে এক নিস্তব্ধতা নেমে এলো। আফরোজা চৌধুরী আর্তনাদ করে উঠলেন, কিন্তু আরিয়ানের বরফ শীতল চাহনি তাকে থামিয়ে দিল। নাতাশা বুঝতে পারছিল না সে স্বপ্ন দেখছে নাকি সত্যি কোনো বড় ষড়যন্ত্রের চূড়ান্ত মুহূর্তে দাঁড়িয়ে আছে। তার ব্যাগে লুকানো সেই পিস্তলটা এখন অনেক বেশি ভারী হয়ে উঠেছে। আরিয়ান, এক মুহূর্ত ভেবে দেখ তুই কি করছিস। এই মেয়েটা তোর ধ্বংসের কারণ হতে পারে। আরিয়ান কাজী সাহেবের দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলল। শুরু করুন। কোনো জাঁকজমক নেই, কোনো সানাই নেই। কেবল হলের মাঝখানে দাঁড়িয়ে কয়েক জোড়া ক্রুদ্ধ আর বিস্মিত চোখের সামনে আরিয়ান কবুল বলে নাতাশাকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করল। নাতাশা যখন কাপা কাপা গলায় কবুল বলল, তখন তার মনে হচ্ছিল সে আরিয়ানের জীবনের অংশ হচ্ছে না, বরং এক ভয়ঙ্কর খুনের চুক্তিতে নিজের নাম লিখিয়ে নিল। বিয়ের সই শেষ হতেই আরিয়ান নাতাশাকে নিজের বাহুডোরে জড়িয়ে নিল। আজ থেকে চৌধুরী ম্যানশনের নতুন রানী এই নাতাশা। ওর সম্মানে আঘাত লাগা মানে আমার গায়ে হাত দেওয়া। আদনান চৌধুরী রাগে কাঁপতে কাঁপতে নিজের ঘর থেকে বেরিয়ে গেলেন এবং চিৎকার করে বলে গেলেন যে তিনি আরিয়ানকে ত্যায্য পুত্র করবেন। কিন্তু আরিয়ানের ঠোঁটের কোণে তখন এক অদ্ভুত বিজয়ের হাসি। সে নাতাশার থুতনিটা উঁচু করে তার চোখের দিকে তাকালো। নাতাশা দেখল আরিয়ানের চোখে আজ নেশার বদলে এক গভীর মায়া আর তীব্র অধিকার বোধ ফুটে উঠেছে। আরিয়ান নাতাশার কানের কাছে গিয়ে খুব নিচু স্বরে ফিসফিস করে বলল, যা শুনে নাতাশার রক্ত হিম হয়ে গেল। আমি তোমাকে আমার ঘর আর নাম দুটোই দিলাম নাতাশা। এবার দেখি তুমি আমাকে কি দিতে পারো। তোমার ওই সুন্দর শরীরের ওম, নাকি তোমার ব্যাগে লুকানো ওই মরণ খেলনাটা? নাতাশা শিউরে উঠল। সে বুঝতে পারল আরিয়ান চৌধুরী কেবল একজন মাফিয়া নয়, সে একজন ধূর্ত শিকারীও, যে শুরু থেকেই জানত নাতাশা কোনো সাধারণ নারী নয়। ইয়ারপিসে তখন অর্ণবের গলা শোনা যাচ্ছে। নাতাশা, সুযোগ বুঝে কাজ শেষ করো। কিন্তু নাতাশা তখন আরিয়ানের ওই মায়াবী চোখের মায়ার জালে আর নিজের অপরাধ বোধের মাঝখানে পিষ্ট হচ্ছিল। বিয়ের এই প্রথম রাতেই কি নাতাশার হাতে আরিয়ানের রক্ত ঝরবে? চলো নাতাশা, বাসর ঘরটা আজ আমাদের দুজনেরই এক অন্তিম গন্তব্য হবে। আরিয়ান নাতাশাকে একরকম টেনে হেঁচড়ে তার বিশাল বেডরুমে নিয়ে এলো। লাথি দিয়ে দরজাটা বন্ধ করে সে লকার থেকে একটা দামি চুরোট বের করে জ্বালালো। সারা ঘর তখন চুরোটের কড়া গন্ধে ভারী হয়ে উঠেছে। আরিয়ান সোফায় গা এলিয়ে বসে ধোঁয়া ছাড়তে ছাড়তে নাতাশার দিকে এমনভাবে তাকালো যেন সে কোনো অপরাধীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে।
নাতাশা বিছানার এক কোণায় জড়সড় হয়ে বসেছিল। তার সারা শরীর তখনও উত্তেজনায় কাঁপছে। সে বুঝতে পারছিল বিয়ের এই আনুষ্ঠানিকতা আরিয়ানের কাছে কোনো ভালোবাসা নয়, বরং তাকে খাঁচায় বন্দি করার একটা কৌশল মাত্র। আমাদের বিয়েটা তো বেশ নাটকীয় হলো, তাই না নাতাশা? কিন্তু আমি নাটক খুব একটা পছন্দ করি না। আরিয়ান উঠে দাঁড়িয়ে ধীর পায়ে নাতাশার সামনে এসে দাঁড়ালো। সে চুরুটে ধোঁয়া নাতাশার মুখের উপর ছেড়ে দিল, যা নাতাশাকে কাশতে বাধ্য করল। আরিয়ানের এক হাতের আঙুলগুলো খুব শক্তভাবে নাতাশার চিবুক চেপে ধরল। তার চোখের মণি দুটো এখন আগুনের মতো জ্বলছে। নাতাশা মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু আরিয়ানের হাতের বাঁধন থেকে মুক্তি পাওয়া অসম্ভব ছিল। ইয়ারপিসে অর্ণবের অস্থির কণ্ঠস্বর ভেসে আসছিল। নাতাশা, ও কি সন্দেহ করছে? সুযোগ পেলেই গুলি করো। কিন্তু নাতাশা হাত ব্যাগের দিকে যাচ্ছিল না। এবার বলো, তোমাকে কে পাঠিয়েছে? আরমান চৌধুরী নাকি অন্য কেউ, যে আমার সাম্রাজ্যে ফাটল ধরাতে তোমাকে এই গর্ভবতীর স্ক্রিপ্ট লিখে দিয়েছে? নাতাশা পাথরের মতো স্তব্ধ হয়ে রইল। সে জানত মুখ খুললেই মৃত্যু নিশ্চিত, আর না খুললেও আরিয়ানের হাত থেকে নিস্তার নেই। সে তার ভেতরের পুলিশ অফিসারটিকে জাগিয়ে তোলার চেষ্টা করল, কিন্তু আরিয়ানের ওই পেশিবহুল শরীরের উপস্থিতি আর তার কড়া পারফিউমের গন্ধ নাতাশার স্নায়ুগুলোকে বারবার অবশ করে দিচ্ছিল। সে শুধু মাথা নিচু করে নিজের চোখের জল আড়াল করার অভিনয় করে গেল। নাতাশার নীরবতা আরিয়ানকে আরও বেশি খেপিয়ে তুলছিল। আমি জানি না আপনি কিসের কথা বলছেন আরিয়ান। আমি শুধু জানি আমার পেটে আপনার সন্তান আছে, আর আপনি আমাকে অপমান করছেন। আরিয়ান এক বিকট হাসি দিল। সে চুরুটটা অ্যাশট্রেতে কিসে দিয়ে নাতাশাকে এক ঝটকায় নিজের আরও কাছে টেনে নিল। তাদের শরীরের দূরত্ব এখন শূন্য। নাতাশা অনুভব করল আরিয়ানের শরীরের সেই তপ্ত উত্তাপ, যা তাকে 1 মাস আগে সেই কামনা তপ্ত রাতের কথা মনে করিয়ে দিচ্ছে। আরিয়ান নাতাশার কানের লটিটা কাবমোড়ে দিয়ে খুব নিচু স্বরে কিন্তু কর্কশভাবে কথা বলতে শুরু করল। নাতাশা বুঝতে পারছিল তার প্রতিটি মিথ্যে আরিয়ানের মগজে চাবুকের মতো আঘাত করছে। আমার রক্ত চেনার ক্ষমতা আমার আছে নাতাশা, তুমি খুব ভালো অভিনেত্রী, কিন্তু তোমার চোখের ওই ভয়টা বলে দিচ্ছে তুমি কোনো মিশনের অংশ। বলো, কে তোমার বস? নাতাশা তবুও চুপ। সে কোনোভাবেই অর্ণব বা আরমানের নাম নিতে চায় না। আরিয়ান এবার নাতাশার ঘাড়ের ওপর নিজের ঠোঁট ঘষতে শুরু করল, যা একাধারে ছিল আদর আর এক ভয়ঙ্কর অত্যাচার। নাতাশা যন্ত্রণায় চোখ বুজে ফেলল। তার ইয়ারপিস থেকে তখন অর্ণব চিৎকার করছে, নাতাশা, কথা বলো, ও কি করছে তোমার সাথে? কিন্তু নাতাশা কোনো উত্তর দিল না। সে জানত এই মুহূর্তে কোনো ভুল পদক্ষেপ মানেই সব শেষ। আরিয়ান নাতাশার কলার হাড়ের কাছে একটা গভীর কামড় বসিয়ে দিল। যতক্ষণ না তুমি সত্যি বলবে ততক্ষণ এই ঘর থেকে বেরোতে পারবে না। আমি দেখব তোমার ওই ফেক সন্তানের মায়া তোমাকে কতক্ষণ বাঁচিয়ে রাখে। চোখে থাকা জলবিন্দুগুলো আরিয়ানের দীর্ঘদিনের গড়ে তোলা কঠিন দেয়ালটাকে ভেঙে চুরমার করে দিচ্ছিল। সে চেয়েছিল নাতাশাকে জেরা করতে, তার পরিচয় বের করতে, কিন্তু নাতাশার গায়ের সেই মায়াবী সুবাস আরিয়ানের মগজে চাবুক মারতে শুরু করেছে। আরিয়ান তার হাতের বাঁধন শিথিল করল না, বরং নাতাশার ঠোঁটের উপর নিজের বুড়ো আঙুলটা খুব ধীর গতিতে বুলিয়ে দিতে লাগল। নাতাশা তখন আরিয়ানের বুকের উত্তাপে সিটিয়ে আছে। তুমি মিথ্যে বলছো কি সত্যি, সেটা এখন আর আমার মগজ বুঝতে চাইছে না নাতাশা। আমার শরীর কেবল তোমাকে চাইছে। আরিয়ান আর নিজেকে সামলাতে পারল না। সে এক ঝটকায় নাতাশার মুখটা উঁচু করে তার ঠোঁটের উপর নিজের ঠোঁট পিষে দিল। নাতাশা প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আরিয়ানের ওই উত্তপ্ত আর শক্তিশালী চুম্বনের গভীরতা তাকে নিস্তেজ করে দিল। নাতাশা নিজেকে বারবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছিল যে সে প্রেগন্যান্সির নাটক করছে। সে একজন পুলিশ অফিসার, তাকে আরিয়ানকে মারতে হবে। কিন্তু আরিয়ানের স্পর্শে তার সমস্ত পরিকল্পনা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ইয়ারপিসে অর্ণবের গলা তখনও অস্পষ্টভাবে ভেসে আসছিল, কিন্তু নাতাশা সেটা খুলে দূরে ছুঁড়ে ফেলে দিল। আরিয়ান, করবেন না, আমি প্রেগনেন্ট, বাচ্চার ক্ষতি হতে পারে। নাতাশার এই দুর্বল আপত্তি আরিয়ানের কানে পৌঁছাল না। সে নাতাশাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। আরিয়ানের চোখ এখন কামনার আগুনের টকটকে লাল। সে নাতাশার ওপর নিজের শরীরের ভার ছেড়ে দিল, কিন্তু খুব সতর্কভাবে, যেন সত্যিই সে তার অনাগত সন্তানের প্রতি কিছুটা যত্নশীল। নাতাশা অনুভব করল আরিয়ানের হাতের তালু তার পেটের ওপর দিয়ে পিঠের দিকে চলে যাচ্ছে। নাতাশার মনে এক অদ্ভুত অপরাধবোধ আর সুখের দোলাচল শুরু হলো। সে কি সত্যি একজন মাফিয়াকে ভালোবেসে ফেলছে? যদি সত্যি এখানে আমার রক্ত বড় হয়ে থাকে,
তবে আজ রাতটা সেই অনাগত প্রাণের জন্যই উৎসর্গ করলাম। আরিয়ান নাতাশার ড্রেসের বোতামগুলো খুব দ্রুত হাতে খুলে ফেলতে লাগল। ঘরের টিমটিমে আলোয় নাতাশার ফর্সা শরীরটা আবার আরিয়ানের সামনে উন্মোচিত হল। আরিয়ান নাতাশার গলার খাঁজে মুখ ডুবিয়ে দিয়ে তাকে খুব নিবিড়ভাবে আদর করতে শুরু করল। নাতাশা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে আরিয়ানের চুলে নিজের আঙ্গুলগুলো ডুবিয়ে দিয়ে তাকে আরও গভীরে টেনে নিল। তার পেটে হাত বুলিয়ে আরিয়ান এক রহস্যময়ী হাসি হাসল, যা নাতাশার বুকেও কাঁপন ধরিয়ে দিল। আপনি আপনি কি আমাকে বিশ্বাস করছেন আরিয়ান? আরিয়ান কোনো উত্তর দিল না। সে নাতাশার ঠোঁটের থেকে শুরু করে তার শরীরের প্রতিটি রন্ধ্রে নিজের অধিকার স্থাপন করতে শুরু করল। নাতাশার মিথ্যে প্রেগন্যান্সির খবরটা যেন আজ রাতে তাদের দুজনের মাঝখানে সব দূরত্ব মিটিয়ে দেওয়ার এক অজুহাত হয়ে দাঁড়াল। আরিয়ান নাতাশাকে এমন এক মায়াবী সুখে ডুবিয়ে দিল যেখানে কোনো পুলিশ মিশন ছিল না, ছিল না কোনো খুনের পরিকল্পনা। নাতাশা ভুলেই গেল তার ব্যাগে রাখা সেই ডিজিটাল পিস্তলটির কথা, যেটির আজ রাতে আরিয়ানের প্রাণ নেওয়ার কথা ছিল। তুমি আমার নেশা নাতাশা, আর এই নেশা আমি কোনোদিন ছাড়তে পারবো না। ভোরের আলো তখনও চৌধুরী ম্যানশনের জানালায় এসে পড়েনি, কিন্তু নাতাশার ঘুম ভেঙে গেল এক তীব্র অস্বস্তিতে। তার সারা শরীর ঘামে ভিজে গেছে এবং পেটের নিচের দিকে এক অদ্ভুত কামড়ানো যন্ত্রণা সে অনুভব করছিল। সে কোনোমতে বিছানা ছেড়ে বাথরুমে যাওয়ার চেষ্টা করল, কিন্তু মেঝেতে পা রাখতেই তার মাথাটা ঘুরে উঠল। নাতাশা আয়নায় নিজের ফ্যাকাশে মুখটা দেখে শিউরে উঠল। তার ঠোঁট রক্তহীন সাদা। ঠিক তখনই সে খেয়াল করল সাদা মেঝেতে লাল রঙের কয়েক ফোঁটা রক্তের দাগ। তার পরনের কাপড়েও রক্তের ছাপ লেগে আছে। এটা কি হচ্ছে? আমি তো প্রেগনেন্ট নই। তবে কি সারার দেওয়া ওই হরমোন ইঞ্জেকশন আর ওষুধের কোনো মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হলো, নাকি আমার শরীরে আরিয়ানের ওই পৈশাচিক আদিমতা সহ্য করতে পারছে না? নাতাহার টালমাটাল পায়ে বেসিনের ধারটা জাপটে ধরল। তার প্রতিটি নিঃশ্বাস তখন যন্ত্রণাদায়ক। সে বুঝতে পারছিল না এই রক্তপাত কি তার মিথ্যে নাটকেরই কোনো করুণ পরিণতি, নাকি অন্য কিছু। ঠিক সেই মুহূর্তে বাথরুমের ড্রয়ারে লুকিয়ে রাখা তার গোপন ফোনটি ভাইব্রেট করে উঠল। নাতাশা কাঁপা কাঁপা হাতে ফোনটা তুলল। স্ক্রিনে অর্ণব নামটা দেখে তার বুক ধড়ফড় করে উঠল। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে আরমান চৌধুরীর সেই হাড় হিম করা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। নাতাশা, কাল রাতটা তো খুব ভালোই উপভোগ করলে, কিন্তু মনে রেখো আমি তোমাকে ওখানে হানিমুন করতে পাঠাইনি। আমার ধৈর্য হারিয়ে যাচ্ছে। স্যার, আমার শরীরটা খুব খারাপ লাগছে। আমি মনে হয় কোনো ভুল ওষুধ খেয়েছি। রক্তপাত হচ্ছে। আরমান চৌধুরীর গলায় সহমর্মিতার লেশমাত্র ছিল না। তার কাছে নাতাশা কেবল একটা দাবার ঘুঁটি, যার কাজ হল তার পথের কাঁটা আরিয়ানকে সরিয়ে দেওয়া। নাতাশার শারীরিক যন্ত্রণার কথা শুনে তিনি আরও বেশি রুক্ষ হয়ে উঠলেন। তার কণ্ঠস্বর এখন তীরের মতো বিষাক্ত হয়ে নাতাশার কানে বিঁধছে। নাতাশা আয়নায় নিজের বিধ্বস্ত প্রতিচ্ছবি দেখে ফুঁপিয়ে কেঁদে উঠল, কিন্তু আরমানের হুকুম তাকে এক চরম গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছিল। ওসব অজুহাত আমাকে দেখিও না। রক্ত বেরোতে দাও। ওটা তোমার অভিনয়ের জন্য আরও ভালো হবে। আরিয়ান এখন তোমার ওপর দুর্বল। এটাই সুযোগ। আজ বিকেলের মধ্যে আরিয়ান চৌধুরীর লাশের খবর চাই আমার কাছে। যত দ্রুত সম্ভব কাজ শেষ করো নাতাশা, নয়তো মনে রেখো তোমার নিজের প্রাণও বিপন্ন। আরমান ফোনটা কেটে দিলেন। নাতাশা ফোনটা মেঝেতে ফেলে ফুঁপিয়ে কেঁদে উঠল। সে একদিকে নিজের শরীরের অসহ্য যন্ত্রণা আর অন্যদিকে আরমানের খুনের হুকুমের মাঝখানে পিষ্ট হচ্ছিল। আরিয়ান পাশের ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন। সে জানেও না যে তার জন্য যমদূত ওত পেতে আছে। নাতাশা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের জল মুছে নিল এবং কাঁপা কাঁপা হাতে ড্রয়ার থেকে সেই ডিজিটাল পিস্তলটা বের করল। তার চোখের সামনে এখন আরিয়ানের সেই মায়াবী হাসি আর আদরের স্মৃতিগুলো ভাসছে, যা তাকে বারবার দুর্বল করে দিচ্ছে। আরিয়ান, আমি কেন আপনাকে মারতে পারছি না? কেন আমার শরীর আর মন দুটোই আপনার বিরুদ্ধে যেতে চাইছে না? কিন্তু আমাকে তো এটা করতেই হবে। আমি যে নিরুপায়। যন্ত্রণায় কুঁকড়ে গিয়েও নাতাশা নিজেকে শক্ত করার চেষ্টা করল। সে জানে আরমান চৌধুরী এত সহজে তাকে আরিয়ানকে মারার হুকুম দিত না যদি না এর পেছনে কোনো গভীর রহস্য থাকত। আরিয়ান এখনও পাশের ঘরে অঘরে ঘুমোচ্ছে। নাতাশা পা টিপে টিপে আরিয়ানের ব্যক্তিগত স্টাডি রুমের দিকে এগিয়ে গেল। রক্তপাতের যন্ত্রণা আর ওষুধের ঘোরে তার শরীর কাঁপছে।
কিন্তু মনের জেদ তাকে থামতে দিচ্ছিল না। সে ড্রয়ারগুলো একের পর এক চেক করতে করতে আলমারির একদম নিচে লুকিয়ে রাখা একটা পুরনো ধুলোমাখা ফাইলের হদিশ পেল, ফিসফিস করে। এটা কি? আরিয়ানের পার্সোনাল লকারের পেছনে এই ফাইলটা কেন লুকিয়ে রাখা হয়েছে? নাতাশা কাঁপা কাঁপা হাতে ফাইলটা খুলল। ভেতরে রাখা কাগজপত্রের ওপর চোখ বোলাতেই তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সেখানে আরমান চৌধুরীর ড্রাগস ডিল, মানব পাচার এবং বহু বছর আগে আরিয়ানের বাবার সাথে করা প্রতারণার সব অকাট্য প্রমাণ সযত্নে রাখা আছে। আরিয়ান গত কয়েক বছর ধরে তিল তিল করে এই তথ্যগুলো জোগাড় করেছে, যাতে সে আরমানকে চিরতরে শেষ করতে পারে। নাতাশা স্তম্ভিত হয়ে দেখল যে আরিয়ানকে সে এতদিন নিষ্ঠুর মাফিয়া ভেবে এসেছে, সে আসলে তার চাচার সমস্ত কুকীর্তি ফাঁস করার অপেক্ষায় ছিল। তার মানে আরিয়ান খারাপ নয়। আরমান চৌধুরী নিজের অপরাধ ঢাকতে আমাকে দিয়ে আরিয়ানকে সরাতে চাইছে। আরিয়ানকে মারতে পারলে সব প্রমাণ মুছে যাবে, আর আমি হব সেই খুনের বলির পাঠা। নাতাশা সারা শরীর রাগে রিরি করে উঠল। সে বুঝতে পারল আরমান চৌধুরী কেবল একজন অপরাধীই নন, তিনি অত্যন্ত ধূর্ত একজন মানুষ, যিনি নাতাশার পুলিশ অফিসার হওয়ার গর্বকে ব্যবহার করে তার নিজের ভাইপোকে খুনের ছক কষেছেন। নাতাশা ফাইলের প্রতিটি পাতা উল্টাতে লাগল এবং দেখতে পেল আরিয়ান কিভাবে নিজেকে বিপদে ফেলে আরমানের সিন্ডিকেটের ভেতর থেকে তথ্য বের করেছে। আরিয়ানের সেই শীতল চাহনি আর কর্কশ স্বভাবের আড়ালে যে এক ন্যায় বিচারের আকাঙ্ক্ষা লুকিয়েছিল, তা নাতাশা এতদিন চিনতেই পারেনি। আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম। আরমান চৌধুরীর হুকুমে আমি এক নিরপরাধ মানুষকে, যে সমাজকে পরিষ্কার করতে চাইছে, তাকে শেষ করে দিতে যাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে করিডোরে ভারী বুটের শব্দ শোনা গেল। নাতাশা দ্রুত ফাইলটা নিজের কাছে লুকিয়ে ফেলল। তার শরীরের রক্তপাত যেন এক মুহূর্তের জন্য থেমে গেল প্রবল উত্তেজনায়। দরজা খুলে আরিয়ান ভেতরে প্রবেশ করল। তার চুলগুলো এলোমেলো, চোখে ঘুম ঘুম ভাব থাকলেও চাহনি সেই আগের মতোই তীক্ষ্ণ। আরিয়ান দেখল নাতাশা তার স্টাডি রুমে অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে, আর তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সকাল সকাল আমার ব্যক্তিগত ডেরায় কি করছো নাতাশা? আর তোমার অবস্থা এমন কেন? তুমি তো কাঁপছো। নাতাশা কি বলবে বুঝতে পারছিল না। তার হাতে থাকা ফাইলটা সে পেছনে লুকানোর চেষ্টা করল। আরিয়ান ধীর পায়ে নাতাশার দিকে এগিয়ে এলো। সে নাতাশার ফ্যাকাশে মুখ আর তার শরীরে লেগে থাকা রক্তের ছোপ দেখে আটকে উঠল। আরিয়ানের চোখে এখন কোনো সন্দেহ নয়, বরং এক গভীর উদ্বেগ ফুটে উঠল। সে নাতাশার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। নাতাশা, তুমি অসুস্থ, চলো আমি তোমাকে ডাক্তার দেখাবো। আর তোমার পেছনে ওটা কি লুকানো, আমাকে দেখাও। নাতাশা আরিয়ানের ওই মায়াবী চোখের দিকে তাকিয়ে নিজেকে আর সামলাতে পারল না। সে বুঝতে পারল আরিয়ানকে সব সত্যি না বললে আজ কেউই বাঁচবে না। আরমান চৌধুরী বাইরে নিশ্চয়ই ঘাতক বসিয়ে রেখেছেন। নাতাশা ফাইলটা বের করে আরিয়ানের সামনে ধরল। আমি সব জেনে গেছি আরিয়ান। আরমান চৌধুরী কেন আমাকে আপনার কাছে পাঠিয়েছে আর উনি কি চান, আমি সব জানি। আপনি আমাকে বাঁচান আরিয়ান, আমরা দুজনে মিলে ওকে শেষ করব। নাতাশা যখন ফাইলটা আরিয়ানের সামনে ধরল, তখন তার চোখের সামনে চারপাশটা ধোঁয়াটে হয়ে আসছিল। তার শরীর আর এই মানসিক চাপ আর ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সহ্য করতে পারছিল না। আরিয়ান ফাইলটার দিকে হাত বাড়াতে যাবে, ঠিক সেই মুহূর্তে নাতাশার শরীরটা নিথর হয়ে মেঝেতে লুটিয়ে পড়তে শুরু করল। আরিয়ান এক লাফে এগিয়ে গিয়ে তাকে পাঁজাকোলা ধরে ফেলল। নাতাশা, নাতাশা চোখ খোলো, কি হয়েছে তোমার? গার্ডস, গাড়ি বের করো এখনই। আরিয়ান পাগলের মতো নাতাশাকে নিয়ে তার ব্ল্যাক এসইউভিতে করে শহরের সেরা প্রাইভেট হাসপাতালের দিকে ছুটল। তার দুশ্চিন্তা তখন আকাশচুম্বী। সে নাতাশাকে হারানোর ভয় কুঁকড়ে যাচ্ছিল, অথচ সে জানত না নাতাশা আসলে তার খুনের পরিকল্পনা নিয়ে এসেছিল। হাসপাতালের এমার্জেন্সিতে নাতাশাকে নেওয়ার পর কয়েক ঘন্টা পার হয়ে গেল। আরিয়ান করিডোরে অস্থিরভাবে পায়চারি করছিল। অবশেষে ডাক্তার কেবিন থেকে বেরিয়ে এলেন। তার মুখে তখন এক গম্ভীর কিন্তু স্বস্তির রেখা। আপনি কি ওনার স্বামী, মিস্টার আরিয়ান চৌধুরী? হ্যাঁ ডক্টর, ও কেমন আছে? ওই ব্লিডিং কেন হচ্ছিল? ওর কি বড় কোনো অসুখ হয়েছে? ডাক্তার আরিয়ানের দিকে একবার তাকালেন, তারপর নাতাশার রিপোর্টের দিকে চোখ বোলালেন। তিনি যা বললেন তা শুনে আরিয়ানের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সে এতদিন যেটাকে নাতাশার সস্তা চাল আর অভিনয় ভেবেছিল, তা যে বিধাতার এক অমোঘ সত্যি হয়ে তার সামনে দাঁড়াবে, সেটা সে কল্পনাও করেনি। দেখুন মিস্টার চৌধুরী, আপনার স্ত্রী প্রেগনেন্ট, তবে ওনার শরীরের হরমোনাল ইমব্যালেন্স অনেক বেশি। আর আপনার বোধহয় গতরাতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে একটু বেশি অসতর্ক ছিলেন। ওই তীব্র উত্তেজনার কারণেই ওনার ইন্টারনাল ব্লিডিং শুরু হয়েছিল।
অল্পের জন্য বাচ্চাটা মিসক্যারেজ হয়নি। লাকিলি আমরা ভ্রূণটাকে বাঁচাতে পেরেছি। আরিয়ান স্তব্ধ হয়ে দেওয়ালের ওপর হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। তার মগজে যেন হাজারটা আগুনের গোলা একসাথে ফাটল। নাতাশা তাকে মিথ্যে বলেনি। তবে কি সেই প্রথম রাতের এক মুহূর্তের ভুলে সত্যি এক নতুন প্রাণের সঞ্চার হয়েছিল? আরিয়ান বুঝতে পারল না সে হাসবে নাকি কাঁদবে। নাতাশা প্রেগন্যান্সির কথা বলে তাকে মারতে এসেছিল ঠিকই, কিন্তু সে তো জানতো না যে তার ভেতরে সত্যি আরিয়ানের রক্ত বেড়ে উঠছে। ওনাকে এখনও সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে। কোনো রকম মানসিক বা শারীরিক ধকল যেন ওনার উপর না হয়। একটু দেরি হলে কিন্তু আমার মা, বাবা, বাচ্চা কাউকে বাঁচাতে পারতাম না। আরিয়ান ধীর পায়ে কেবিনের ভেতর ঢুকল। নাতাশা তখনও অঘরে ঘুমিয়ে আছে। তার হাতে স্যালাইন চলছে। আরিয়ান বিছানার পাশে বসে নাতাশার ফ্যাকাশে হাতটা নিজের হাতের মুঠোয় নিল। তার মনে পড়ল সেই ফাইলটার কথা যা নাতাশা তাকে দেখাতে চেয়েছিল। সে বুঝতে পারল নাতাশা তাকে বাঁচাতে চেয়েছিল বলেই আরমান চৌধুরীর সত্যটা খুঁজে বের করেছে। আরিয়ান নাতাশার কপালে একটা দীর্ঘ এবং উষ্ণ চুমু খেল। তার চোখে তখন ভালোবাসার সাথে সাথে এক ভয়ঙ্কর প্রতিশোধের আগুন ফিসফিস করে। তুমি আমার সন্তানকে বাঁচিয়েছ নাতাশা। এবার আমি তোমাকে আর আমাদের এই অনাগত প্রাণকে দুনিয়ার সব বিপদ থেকে বাঁচাবো। আরমান চৌধুরীকে তার এই নোংরা খেলার শেষ দানটা আমি দেখাবো। আরিয়ান বুঝতে পারল না নাতাশা আসলে পুলিশ অফিসার কিনা, কিন্তু সে এটা বুঝে গেল যে নাতাশা এখন আর তার শত্রু নয়, সে তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। ঠিক সেই মুহূর্তে নাতাশা খুব ধীরে চোখ মেলল এবং আরিয়ানের ভেজা চোখ দেখে অস্ফুট স্বরে কিছু বলার চেষ্টা করল। আরিয়ান, আপনি কি? হাসপাতালের সাদা কেবিনে ভোরের নরম আলো এসে পড়েছে। নাতাশা যখন জানল যে তার গর্ভের সন্তানটি কোনো নাটক নয়, বরং এক রূঢ় ও সুন্দর বাস্তব, তখন তার চোখে জল আর বাঁধ মানল না। সে কাঁপা কাঁপা হাতে আরিয়ানের হাতটা চেপে ধরল। আরিয়ান তখন পাশে রাখা সেই ফাইলটার পাতাগুলো ওল্টাচ্ছে, আর তার চোখের মণি দুটো রাগে টকটকে লাল হয়ে উঠছে। আরিয়ান, আমি আপনাকে মারতে এসেছিলাম। আরমান চৌধুরী আমাকে বিশ্বাস করিয়েছিলেন যে আপনি একজন খুনি, কিন্তু এই ফাইল বলছে আসল শয়তান সে নিজে। এক কুটিল হাসি হেসে আমি জানতাম ও একদিন নিজের কবর নিজেই খুঁড়বে, কিন্তু ও যে আমার সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করবে সেটা ভাবিনি। নাতাশা, তুমি এখানে শান্ত হয়ে থাকো। আমাদের টিমের বিশেষ ফোর্স আর পুলিশ হেডকোয়ার্টার এখন আমার ইশারায় নড়বে। আজ আরমান চৌধুরীর সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। চৌধুরী ম্যানশনে তখন উৎসবের বদলে এক রণক্ষেত্রের প্রস্তুতি। আরমান চৌধুরী তার বডিগার্ডদের নিয়ে ড্রয়িং রুমে বসে আরিয়ানের মৃত্যুর খবর শোনার অপেক্ষায় ছিলেন। ঠিক সেই মুহূর্তে হলের দরজা ভেঙে আরিয়ান প্রবেশ করল। তার পেছনে বিশাল এক সশস্ত্র পুলিশ বাহিনী, যার নেতৃত্বে স্বয়ং অর্ণব। অর্ণবের চোখে আজ অপরাধ বোধ আর জেদ। সে নিজের ভুল বুঝতে পেরে আরিয়ানের সাথে হাত মিলিয়েছে। আরিয়ান, তুমি আর পুলিশ কেন এখানে? নাতাশা কোথায়? নাতাশা এখন সুরক্ষিত আরমান চৌধুরী। ও এখন আমার সন্তানের মা। আর তোমার এই ফাইলটা, এটা এখন তোমার ফাঁসির দড়ি। অর্ণব এগিয়ে এসে আরমান চৌধুরীর সামনে ফাইলটা ছুঁড়ে মারল। প্রতিটি পাতায় আরমানের খুনের নকশা, জাল ডিল আর আরিয়ানের বাবার সাথে করা প্রতারণার অকাট্য প্রমাণ। আরমান পালাতে চাইলেন, কিন্তু অর্ণবের রাইফেলের নল সরাসরি তার কপালে এসে ঠেকল। গেম ওভার আরমান চৌধুরী। আপনি একজন পুলিশ অফিসারকে নিজের ব্যক্তিগত খুনি হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন। এর মাসুল আপনাকে কড়ায় গন্ডা দিতে হবে। আরিয়ান, তুই নিজের চাচাকে জেলে পাঠাবি? আমি তোকে বড় করেছি। আরমানের কলার ধরে তুমি আমাকে বড় করনি, তুমি আমাকে ধ্বংস করতে চেয়েছিলে। তুমি আমার বাবার সম্পত্তি মেরেছ, আমার স্ত্রীর গর্ভের সন্তানকে মারার চেষ্টা করেছ। চৌধুরী ম্যানশন থেকে আজ কেবল তোমার লাশের মতো পচা সম্মানটা বের হবে। নিয়ে যাও একে। আরমান চৌধুরীকে হাতকড়া পরিয়ে যখন পুলিশের গাড়িতে তোলা হচ্ছিল, তখন রাস্তার দুই পাশের মানুষ স্তব্ধ হয়ে দেখছিল এক অপরাজেয় মাফিয়ার পতন। আরিয়ান ম্যানশনের বারান্দায় দাঁড়িয়ে দেখছিল তার জীবনের সবচেয়ে বড় অন্ধকারটা আজ চিরতরে মুছে যাচ্ছে। কয়েকদিন পর নাতাশা এখন পুরোপুরি সুস্থ। সে আরিয়ানের ঘরে দাঁড়িয়ে জানালার বাইরে তাকিয়েছিল। আরিয়ান পেছন থেকে এসে তাকে আলতো করে জড়িয়ে ধরল এবং তার পেটের ওপর নিজের হাত রাখল। সব শেষ নাতাশা। আরমান চৌধুরীর যাবজ্জীবন জেল হয়েছে। অর্ণব তার ভুল স্বীকার করে নিয়েছে। এখন থেকে কেবল আমি, তুমি আর আমাদের এই অনাগত প্রাণ। আমি কি এখনো পুলিশ অফিসার হিসেবে আপনাকে অ্যারেস্ট করতে পারি? আপনার বিরুদ্ধে তো অনেক অভিযোগ আছে।
নাতাশার কপালে চুমু খেয়ে। করতে পারো, তবে এবার জেলখানা নয়, সারা জীবনের জন্য আমার হৃদয়ে বন্দি করে রাখতে হবে। নাতাশা আরিয়ানের বুকে মাথা রাখল। 1 মাস আগে সেই উত্তাল রাত আর প্রতিশোধের আগুন আজ এক শান্ত সুন্দর ভালোবাসায় রূপান্তরিত হয়েছে। আকাশ জুড়ে নতুন সূর্যের উদয় হচ্ছে, যা এক নতুন সূচনার ইঙ্গিত দিচ্ছিল। আরিয়ান নাতাশাকে নিজের বুকের মাঝে মিশিয়ে নিল। যেখানে একসময় প্রতিশোধের আগুন ছিল, আজ সেখানে কেবলই ভালোবাসার বসতি।